আমি প্রফেসর শাহাবুদ্দিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে কার্ডিওলজি বিভাগীয় প্রধান। আমরা আমাদের ধারাবাহিকতার ক্লাসের আজকে পার্ট 4 এ কার্ডিওভাস্কুলার সিস্টেমের প্রব ভাইবা সেশনে যে সমস্ত কোশ্চেন নিয়ে আলাপ হয় সেই সমস্ত কোশ্চেন গুলো আমাদের অ্যান্সার কিভাবে স্যারদের কাছে প্রডিউস করলে আমাদের শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে এবং সেই মানে প্রস্তুতিগুলো কেমন হওয়া দরকার সেগুলো সম্পর্কে আমরা একটু অনুশীলন করতেছি। তো এরকম একটা কোশ্চেন যদি আপনার কাছে আসে, সেই কোশ্চেনটার অ্যান্সার আমরা কিভাবে করব, সেই অ্যান্সারটা হইতেছে সেটা হইতেছে a 40 years old man presented with severe breathlessness for 4 hours. ব্রেথলেসনেস এর কিন্তু দুইটা টার্ম, একটা ব্রেথলেসনেস অথবা ডিসনিয়া, যেটাই আপনি বলেন। ফর 4 আওয়ার হিজ ব্লাড প্রেশার ইজ 220/115, তাহলে এটা স্টেজ 2 হাইপারটেনশন প্লাস তার ব্রেথলেসনেস 4 আওয়ার্স এর থেকে, তাহলে সহজেই অনুমেয় যে এটা হাইপারটেনশনের সাথে তার হার্ট ফেলিওর আছে। অতএব এটা হাইপারটেনসিভ হার্ট ফেলিওর অথবা হাইপারটেনশন এমার্জেন্সি আমরা বলতে পারবো, যে একটাই বলি না কেন আমরা এইভাবে করতে পারবো। দেখি আমরা স্যার কি জিজ্ঞাসা করছে আমাদের, what are the other expected clinical findings of this patient? স্যার আমাদের ডায়াগনোসিস জিজ্ঞাসা করেন নাই এবং নেক্সট কোশ্চেন বলছে রাইট ডাউন ইউর ম্যানেজমেন্ট প্ল্যান ফর দিস পেশেন্ট। তো প্ল্যান এটাও সিম্পল, যেহেতু হাইপারটেনশন আছে হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে, ব্রেথলেসনেস আছে ব্রেথলেসনেস কন্ট্রোল করতে হবে, এবং আমরা এইখান থেকে যেন আর সামনে কোনো কমপ্লিকেশন ডেভেলপ না করে, হাই ব্লাড প্রেশার কমপ্লিকেশন, স্ট্রোক হতে পারে, এমআই হতে পারে, এইগুলো যাতে না হয় সেটার ব্যবস্থা করব। এবং আমরা জেনারেল মেজার্স আমরা কিছু নেব। আমরা ম্যানেজমেন্ট পরে আসতেছি, আমরা দেখি যে আর কি কি এক্সপেক্টেড ফাইন্ডিংস আমাদের এখানে থাকতে পারে। সেটার ভিতরে আমরা এক্সপেক্টেড ফাইন্ডিংস এ পালসের কথা বলতে পারি। পালস যেহেতু হাইপারটেনশন আছে, অতএব পালসটা রেপিড থাকার কথা, মানে ইউজুয়ালি রেপিড থাকবে। মাঝে মাঝে কোনো সময় ইনঅ্যাপ্রোপ্রিয়েট ব্রেডিকার্ডিও থাকতে পারে, আমরা একুট হার্ট ফেলিওর এর আগে আমরা দেখছি। এবং পালস ভলিউম, যেহেতু ব্লাড প্রেশার হাই, পালস ভলিউম ব্লাড থাকবে, মানে হাই ভলিউম পালস থাকবে। ব্লাড প্রেশারের পরের মানে যেহেতু ওখানে দেওয়া আছে, এই জন্য আমরা ব্লাড প্রেশারটা আর বললাম না, যে আদার্স ফাইন্ডিং বলছে, সেই জন্য জেবিপি এখানে যদি ফ্লুইড ওভারলোডের অথবা ভলিউম ওভারলোডের এভিডেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে জেবিপি রেজিস্ট হবে, আদারওয়াইজ জেবিপি রেজিস্ট হবে না। হার্ট যদি বলি, তাহলে এখন হার্টের মানে ক্লিনিক্যাল কন্ডিশনটা নির্ভর করবে 220/115 তার হলো ব্লাড প্রেশার। এটা যদি লং স্ট্যান্ডিং থাকে তাহলে সেক্ষেত্রে হাইপারট্রফি হওয়ার সম্ভাবনা বেশি, এবং সেই ক্ষেত্রে অ্যাপেক্স বিট ফোর্সফুল এবং সাস্টেইনড থাকবেই। এখন অ্যাপেক্স শিফট করবে কি শিফট করবে না সেটা নির্ভর করবে হলো আন্ডারলাইং মানে কন্ডিশনের উপরে, কতদিন ধরে এটা আছে। যদি হাইপারট্রফির সাথে ডাইলেটেশন হয় তাহলে অ্যাপেক্স বিট মানে শিফট করবে, আদারওয়াইজ কনসেন্ট্রিক টাইপ অফ হাইপারটেনশন মানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি থাকে হাই প্রেশারের জন্য, তাহলে ইউজুয়ালি সেম মানে স্পেসে থাকবে এবং সেম জায়গায় থাকবে, কিন্তু এর ক্যারেক্টারটা ফোর্সফুল এবং সাস্টেইনড হবে। 2/3 এর চেয়েও বেশি সময় ধরে সে মানে পালপেবল হবে হাতের ভিতরে, ফার্স্ট এবং সেকেন্ড হার্ট সাউন্ডের পরেও। ফার্স্ট হার্ট সাউন্ড নর্মাল হবে, যেহেতু হাইপারটেনশন আছে, অতএব সেকেন্ড হার্ট সাউন্ড লাউড থাকবে। এর সাথে আমরা গ্যালোপ রিদম এবং থার্ড হার্ট সাউন্ড পাবো। লাংস বেসে ক্রেপস থাকবে। ক্রেপস হলো ডিপেন্ডিং অন দি কন্ডিশন, যে মাইল্ড থাকলে বেজাল ক্রেপসে থাকবে এবং থ্রু আউট লাং ফিল থাকলে, সিভিয়ার যদি হার্ট ফেলিওর থাকে থ্রু আউট লাং ফিল থাকবে, এবং মাঝে মাঝে এক্সপিরেটরি হুইজও মাঝে মাঝে পাওয়া যেতে পারে। আর নেক্সট হলো ম্যানেজমেন্ট প্ল্যান। ম্যানেজমেন্ট প্ল্যানের ভিতরে যেহেতু স্যার জিজ্ঞেস করছে প্ল্যান, আমার প্ল্যান বলতে হবে। আমি জেনারেল প্ল্যান বলবো যে স্যার জেনারেল ম্যানেজমেন্টে আমি অক্সিজেন মেনটেন করব, পেশেন্ট প্রপড আপ পজিশনে রাখবো, এবং আইবি ফ্রুসামাইড, নাইট্রেটস, মরফিন এবং প্রয়োজনে হাইড্রোলাইজিন, এসি ইনহিবিটর এবং এআরবি আমরা দিয়ে তারকে জেনারেল প্ল্যানের মধ্যে দিয়ে তার হাইপারটেনশন সহ কন্ট্রোল করতে পারবো। নেক্সট হলো কন্ট্রোল অফ হাইপারটেনশন, এই যে এসি ইনহিবিটর, এআরবি, এবং যদি ইসে থাকে নাইট্রেটস, আইবি নাইট্রেটস, খুব যদি হার্ট ফেলিওর বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আইবি নাইট্রেটস এবং আইবি ফ্রুসামাইড প্রয়োগ করতে পারবো। এবং রিলিফ অফ সিমটমস, যদি উপরের মেজার্স গুলো নেই, অক্সিজেন, আইবি ফ্রুসামাইড, আইবি নাইট্রেটস, মরফিন,
এইগুলো যদি আমরা দিতে পারি তাহলে অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করতে পারি, ইজিলি পেশেন্টের সিমটম রিলিফ হয়ে যাবে। নেক্সট হলো প্রিভেনশন অফ কমপ্লিকেশন। যদি স্ট্রোক এবং যদি ইএমআই না হয় সেটার জন্য ব্যবস্থা যদি আমরা করতে পারি, যদি প্রেশার কন্ট্রোল করতে পারি তাহলে সবকিছু কন্ট্রোল হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে আমাদের মানে প্রোফাইলেটিক অ্যাসপিরিন অথবা এটা দিতে হবে কিনা সেটা নির্ভর করবে সাবসিকুয়েন্ট মানে রিস্ক ফ্যাক্টরের উপরে, এবং যেহেতু ব্লাড প্রেশার বেশি আছে সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাসপিরিন দেব না। যদি তার ডিসলিপিডিমিয়া আগে থেকে থাকে তাহলে আমরা স্ট্যাটিন শুরু করতে পারবো। অ্যাসপিরিন দিব ব্লাড প্রেশার কন্ট্রোল হওয়ার পরে। নেক্সট কোশ্চেন যেটা আসতেছে সেটা হতেছে a 65 years old man presented to you with exertional breathlessness and bipedal edema. তার মানে হতেছে শর্টনেস অফ ব্রেথ আছে এবং বাইপেডাল ইডিমা আছে, কনজেশন আছে। মেনশন টু ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাহলে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ব্রেথলেসনেস আছে এবং ইডিমা আছে। একটা আমরা করপালমোনাল ধরতে পারি, আর একটা হলো আমরা লেফট হার্টের ফেইলিওরের জন্য ধরতে পারি। তা প্রথমে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর ডিউ টু লেফট হার্ট ফেইলিওর, যে এটা হাইপারটেনশন হতে পারে, পালমোনারি ভালভের স্টোনোসিস হতে পারে, এবং ভালভুলার আদার ভালভুলার লিশনের জন্য হতে পারে। এইটা লেফট হার্টের জন্য এটা আসলো। এরপরে হতেছে এবং একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন যদি হয় তার জন্য লেফট হার্ট ফেইল করতে পারে এইভাবে। এবং কিন্তু সেই ক্ষেত্রে হবে না, মানে কনজেশনটা মানে বাইপেডাল কনজেশন একুট এমআইতে হবে না, এটা হতে গেলে সময় লাগবে। তার কাছে হাইপারটেনশন এবং ভালভুলার হার্ট ডিজিজ, ক্রনিক ডিজিজ গুলো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের সাথে এক্সরশনাল ডিসনিয়া থাকবে। এবং আরেকটা হলো করপালমোনাল, তার মানে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর ডিউ টু লাং কজেস অথবা পালমোনারি হাইপারটেনশন। দুইটা কজই হতে পারে, একটা পালমোনারি মানে করপালমোনাল, আর একটা হলো সিসিএম ডিউ টু লেফট হার্ট ফেলিওর। এবং নেক্সট যেটা আছে মানে যে কোশ্চেন আছে, হাউ উইল ইউ ইনভেস্টিগেট দিস পেশেন্ট। ইনভেস্টিগেশনের ভিতরে আমরা ইসিজি করতে পারবো, এক্স-রে, ইকোকার্ডিওগ্রাম, এবং ব্লাডের ভিতরে বিএনপি এবং এন্টি বিএনপি, আল্ট্রাসোনোগ্রাম, ইউরিন রুটিন এন্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। ইসিজি করলে আমরা যে আন্ডারলাইং কার্ডিয়াক কোনো প্রবলেম আছে কিনা সেটা বুঝতে পারবো, এবং ইসিজিতে চেম্বার এনলার্জমেন্টের ভিতরে যে এভিডেন্স আছে অথবা কোনো অ্যারিথমিয়া আছে কিনা সেটা বোঝা যাবে। এক্স-রেতে স্পেশালি লাং ডিজিজ সম্পর্কে ধারণা পাওয়া যাবে, এট দি সেম টাইম কার্ডিওমেগালি আছে কিনা এবং পালমোনারি ইডিমার কোনো এভিডেন্স আছে কিনা সেটা বোঝা যাবে। এর আগে আমরা হার্ট ফেলিওরে যেমন দেখে আসছি যে পালমোনারি ভেইন গুলো যদি ডাইলেটেড করে এবং পালমোনারি আর্টারি ডাইলেট করে, এইভাবে যদি হার্ট ফেলিওরের রোগীগুলার এভিডেন্স হিসাবে থাকতে কার্লিস বি লাইন এবং ইন্টারস্টিশিয়াল ইডিমা খুব যদি বেশি থাকে তাহলে ব্যাট সুইং অ্যাপিয়ারেন্সের মতো পালমোনারি ইডিমা থাকে। এবং ইকোকার্ডিওগ্রাম করলে কার্ডিয়াক স্ট্রাকচারটা, ইউজুয়ালি কার্ডিয়াক স্ট্রাকচারটা আপনারা দেখতে পারবেন। এবং এই থেকে আন্ডারলাইং কার্ডিয়াক কজ যেটা আছে সেটা ডিটেক্ট করবে। এবং বিএনপি এবং এন্টি বিএনপি এটা হইতেছে এই একটা হার্ট ফেইলিওর আছে কিনা সেটা ইন্ডিকেট করবে যে একুট হার্ট ফেইলিওরের কোনো এভিডেন্স এর মধ্যে আছে কিনা। আল্ট্রাসোনোগ্রাম করলে একই সাথে আমরা যেহেতু লোয়ার লেগে ইডিমা আছে, যে কনজেশন কোথায় আছে এইগুলা মানে আমরা সিস্টেমিক কনজেশনের জন্য অ্যাসাইটিস এবং পোর্টাল হাইপারটেনশন আদৌ মানে রেনাল অথবা লিভার মানে কজ আছে কিনা সেটাও এক্সক্লুড করা যায়। ইউরিন করলে সেখান থেকে আমরা ইউরিনে প্রোটিন, সুগার এবং আরবিসি এই তিনটা ইন্ডিকেট করবে যে অ্যাট দি সেম টাইম তার নেফ্রাইটিস অথবা কিডনিতে প্রবলেমের জন্য তার হাইপারটেনশনের আছে কিনা, প্লাস ব্লাড সুগার থাকলে ডায়াবেটিস আছে কিনা এইগুলোর জন্য। এবং নেক্সট কোশ্চেনটা স্যার করছে, রাইট ডাউন 4 কমপ্লিকেশন অফ দি হার্ট ফেইলিওর। কমপ্লিকেশনের ভিতরে হার্ট ফেইলিওরের কমপ্লিকেশন আপনারা সবাই জানেন। হার্ট ফেইলিওরের কমপ্লিকেশন হিসাবে যে জিনিসটা হয় সেটা রিডিউসড কার্ডিয়াক আউটপুট থাকে,
এই যে একটা যেভাবেই হোক না কেন লেফট ভেন্ট্রিকলের থেকে কার্ডিয়াক আউটপুট কম হয়, যার জন্য একটা হাইপোভলিউমিক স্টেট তৈরি হয়। এটা কম্পেনসেটরি মেকানিজমে কম্পেনসেট করার চেষ্টা করে এবং আর্লির মানে টাইম লং রানে রেনাল ফেইলর, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং ইম্পেয়ার্ড লিভার ফাংশন এবং থ্রম্বোএম্বোলিজম এবং সবচেয়ে ডেঞ্জারাস যেটা সেটা হলো অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে এবং সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে যেতে পারে। তো এই যে জিনিসগুলো হতে পারে, এই জিনিসগুলোই আমাদের এট্রিয়াল এবং ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার সাথে সাডেন কার্ডিয়াক ডেথ আসতে পারে। Next question is a 50 years old man presented with exertional breathlessness and bilateral edema. His blood pressure is 180 by 110. What is your clinical diagnosis? আগের বার diagnosis জিজ্ঞাসা করে না, এবার congestive cardiac failure with hypertension, এটা আমার diagnosis আসবে। Mention the outline management আগের মতোই আমরা relief of exertional breathless, diuretics and nitrates, relief of edema, diuretics দিয়ে করব, control of hypertension, first line সব ড্রাগ দিতে পারবো, শুধুমাত্র ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বাদে আমরা দিতে পারবো। যেহেতু এইডেমা আছে, হার্ট ফেলিওর আছে, সেক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারবো না, এবং হার্ট ফেলিওর আছে সেই জন্য বিটা ব্লকার যোগ হবে। যদিও ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে বিটা ব্লকার হাইপারটেনশনের না, কিন্তু হাইপারটেনশন উইথ ফেইলরের সাথে বিটা ব্লকার যোগ হবে এবং এই বিটা ব্লকারের বিসোপ্রোলল, কার্বিডোলল আর মেটোপ্রোলল সাকসিনেট, এবং এর সাথে আমরা মিনারোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসেবে যোগ করতে পারবো। এবং কমপ্লিকেশন, যদি আরো কোনো কমপ্লিকেশন থাকে, আমরা যেখানে আগের বারে দেখছি রেনাল ফেইলিওর, লিভার ফেইলিওর, থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশনস এবং অ্যারিথমিয়া যদি থাকে, সেই সমস্ত জিনিসগুলোর ট্রিটমেন্ট করতে হবে। A 60 years old man, diabetic and hypertension and known case of ISD, তার মানে তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, সেই মানুষ প্রেজেন্টেড উইথ ব্রেথলেসনেস এন্ড বাইলেটারাল পেডাল ইডিমা। তার মানে সে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর নিয়ে আমার কাছে প্রেজেন্ট করছে। রাইট ডাউন দি মোস্ট লাইকলি ডায়াগনোসিস কেন হতে পারে, তাহলে আমার যেহেতু ইসকেমিক হার্ট ডিজিজ নোন আছে এবং হাইপারটেনশন এবং ডায়াবেটিস আছে, দুইটা রিস্ক ফ্যাক্টরের সাথে একটা ইটিওলজি দেওয়াই আছে, তাহলে আমি বলতে পারি এটা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর ডিউ টু ইসকেমিক হার্ট ডিজিজ। মোস্ট প্রবাবলি এটা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি মানে মোস্ট প্রবাবলি। এবং নেক্সট হলো যে কমপ্লিকেটেড উইথ ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন, যেহেতু দুটো আমার রিস্ক ফ্যাক্টর আছে, অতএব আমি এই দুটো রিস্ক ফ্যাক্টরকে এভাবে আমি বলতে পারবো। নেক্সট হলো মানে স্যার জিজ্ঞেস হলো হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, মেনশন 5 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আগের মতোই ইসিজি, এক্স-রে, ইকো, বিএনপি, ইউরিন, তারপরে হলো আরবিএস, ক্রিটিনিন এন্ড ইলেকট্রোলাইটস। ফার্স্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরের মধ্যে এর মধ্যে থেকে মিলিয়ে আপনি বলতে হবে। রাইট ডাউন দি প্ল্যান অফ ম্যানেজমেন্ট, একই রকম ম্যানেজমেন্টের প্ল্যান, যেহেতু কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর আছে, আমরা ব্রেথলেসনেস কমাবো, ইডিমা কমাবো, হাইপারটেনশন কন্ট্রোল করব, এবং এক্ষেত্রে ডায়াবেটিস আছে, অতএব ডায়াবেটিসের জন্য তাকে মানে অ্যান্টি ডায়াবেটিক দিতে হবে, সেটা প্রেফারেবলি ইনসুলিন, যেহেতু তার হার্ট ফেলিওরের এখানে এভিডেন্স আছে, এবং কমপ্লিকেশন যদি কোনো কিছু থাকে সেটা ট্রিটমেন্ট করতে হবে। এখন আমরা মানে যে ইসের ভিতরে চলে যেতেছি, সে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো ভালভুলার থেকে চলে আসতেছে। A 50 years old businessman presented to the emergency department with exertional dyspnea, cough, with frothy sputum. On examination, he is edematous, bilateral basal crepitation, plugs. What is your diagnosis? What other clinical findings will suggest the etiology? Write down the initial management of these cases. তার মানে হচ্ছে এমার্জেন্সিতে সে এক্সারশনাল ডিসনিয়া এবং কফ এন্ড ফ্রোদি স্পুটাম নিয়ে আসছে, তার মানে হচ্ছে ফেইলর। ফ্রোদি স্পুটাম আমার লেফট ভেন্ট্রিকুলার ফেইলর নিয়ে আসছে সে। 50 years old বিজনেসম্যান, তার এটা যদি আমার ডায়াগনোসিস হবে একুট লেফট ভেন্ট্রিকুলার ফেইলর, মানে মেনশন করতে হবে এভাবে। And next হলো মানে what is your diagnosis, next হলো what other findings will suggest the etiology,
কি হতে পারে ইটিওলজি? একুট হাইপারটেনশন দিয়ে হতে পারে, মাইট্রাল স্টেনোসিস দিয়ে হতে পারে, অথবা মাইট্রাল রিগার্জিটেশন দিয়ে হতে পারে। আমরা যদি এই ৩টা ইটিওলজি আমরা চিন্তা করি এবং মানে এমআই, আমরা যদি এমআই মনে করি যে একুট করোনারি সিনড্রোম দিয়ে মানে হয়েছে, কিন্তু একুট করোনারি সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার্স, আনকমপ্লিকেটেড একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনে কোনো ক্লিনিক্যাল ফিচার্স সাধারণত থাকে না, যদি না এটার কমপ্লিকেশন ডেভেলপ করে। অতএব খুব ইম্পর্টেন্ট একটা কজ ছিল একুট করোনারি সিনড্রোম। এবং আরেকটা ছিল হলো এরিথমিয়া, আরেকটা পালমোনারি এম্বোলিজম। এইগুলো মানে এবং মেকানিক্যাল কমপ্লিকেশন এগুলো থাকতে পারতো। কিন্তু এগুলোর যেহেতু কোনো মানে ইটিওলজি এবং ক্লিনিক্যাল ফাইন্ডিংস থাকে না, সেই জন্য আমার যেটা থাকে সেটা আমি বলি যে আমি একটু ব্লাড প্রেশার বেশি পেলাম, আমি বলতে পারি যে হাই ব্লাড প্রেশারের জন্য এই ইডিমাটা হতে পারে। আমি ফার্স্ট হার্ট সাউন্ড লাউড, মিড ডায়াস্টোলিক রাম্বলিং মারমার যদি আমি পাই, এবং তখন আমি বলবো যে এটা মাইট্রাল স্টেনোসিস দিয়ে এটা হয়েছে এবং পালমোনারি ইডিমা হইতেছে। এবং ফার্স্ট হার্ট সাউন্ড যদি সফট থাকে এবং প্যানসিস্টোলিক একটা মারমার থাকে যেটা রেডিয়েট করে এক্সিলে, তাহলে আমরা বলবো এটা মাইট্রাল রিগার্জিটেশনের জন্য হয়েছে। এবং নেক্সট কোশ্চেন হলো যে রাউট ডাউন দি ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ দিস কেস। ইনিশিয়াল ম্যানেজমেন্ট আমার নির্ভর করবে হলো পেশেন্টের হিসেবে। যেহেতু পেশেন্ট ফ্রোদি স্পুটাম আছে, কফ আছে, ডিসনে আছে, তার মানে পেশেন্টের ফেইলর নিয়ে আসে। এখন আমার এই ফেইলরটা রেসপিরেটরি ফেইলরের সাথে কার্ডিওজেনিক শক আছে কি নাই। ফার্স্ট আমার ইনিশিয়াল ম্যানেজমেন্টের ভিতরে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আমি পেশেন্টের পালস, ব্লাড প্রেশার, রেসপিরেশন এবং লাংস বেস ক্রেপস এইগুলো যদি দেখি এবং স্যাচুরেশন যদি দেখি যে কম আছে, কিন্তু পালস, ব্লাড প্রেশার সব ভালো আছে, স্যাচুরেশন কম, তাহলে এটা রেসপিরেশনে হারিট, এটা রেসপিরেটরি ফেইলর। সেক্ষেত্রে অক্সিজেন, পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, বাইপেপ, প্রয়োজনে মেকানিক্যাল ভেন্টিলেশন আমরা প্রয়োগ করব। আর যদি দেখি কার্ডিওজেনিক শকে আছে পেশেন্ট, মানে পালস বেশি, ব্লাড প্রেশার নাই, অথবা লাংস বেসে ক্রেপস আছে, তাও সেই ক্ষেত্রে আমরা কার্ডিওজেনিক শকের ম্যানেজমেন্টে চলে যাব। সেক্ষেত্রে আমরা আইনোট্রপিক সাপোর্ট তাকে শুরু করব এবং মানে খুব টার্গেট হিস্ট্রি নিয়ে মানে তার ইটিওলজির অনুপাতে তার চিকিৎসা করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা একুট করোনারি সিনড্রোমের জন্য হয়, সেই জন্য আমরা একুট করোনারি সিনড্রোম এই আইনোট্রপিক সাপোর্টের সাথে সাথে একুট করোনারি সিনড্রোমের জন্য আমরা তার চিকিৎসা শুরু করব। এটা উদাহরণ হিসাবে বললাম। নেক্সট হলো অক্সিজেন ইনহালেশন। আমরা বলছি প্রপটাপ পজিশনে আইভি ফ্রুসামাইড, নাইট্রেটস, মরফিন এবং আইনোট্রপিক সাপোর্ট ইফ এনি মানে পেশেন্ট ইজ ইন হাইপারটেনশন অর শক থাকে, তাহলে যেহেতু ইনিশিয়াল ম্যানেজমেন্ট বলছে প্রথম 2 ঘন্টায় একুট হার্ট ফেইলরের দুইটা জিনিসের ট্রিটমেন্ট করতে হবে, একটা রেসপিরেটরি ফেইলর, নেক্সট কার্ডিওজেনিক ফেইলর। এই দুইটা ফেইলরের ম্যানেজমেন্ট করার পরে ইটিওলজির চিকিৎসা করতে হবে। ইটিওলজির ভিতরে মোস্ট কমন ইটিওলজি হলো মানে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলর, মানে ইটিওলজি নেক্সট হলো একুট করোনারি সিনড্রোম, হাইপারটেনশন, এরপরে অ্যারিথমিয়া, মেকানিক্যাল কমপ্লিকেশন এবং পালমোনারি এম্বোলিজম। এই কয়টা খুঁজে বের করে আপনার চিকিৎসা শুরু করতে হবে। নেক্সট হলো a 50 years old man presented with exertional dyspnea. Next, exertional dyspnea পরে কি আছে, and paroxysmal nocturnal dyspnea for 3 months. Recently, he developed bilateral leg swelling and he had a history of admission to the coronary care unit with acute anterior myocardial infarction 6 months back. তাহলে আমার যে সিনারিও, তাতে একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের হিস্ট্রি নিয়ে সে 6 মাস আগে হাসপাতালে ভর্তি ছিল। এখন সেই পেশেন্টটা এক্সারশনাল ডিসনিয়া এবং প্যারাক্সিমাল নর্সোনাল ডিসনিয়া নিয়ে ভুগতে থাকছিল 3 মাসের মতো। এখন বাইলেটারাল লেগ সোয়েলিং নিয়ে আসছে। তাতে খুব সহজেই আমরা বলতে পারি যে একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের জটিলতায় তার হার্ট ফেলিওর ডেভেলপ করছে এবং প্রথম দিকে তার হার্ট ফেলিওর খুব মাইল্ড স্টেজে ছিল, যেহেতু প্যারাক্সিমাল নক্টার্নাল ডিসনিয়া আছে, পরবর্তীতে এটা আরো বেশি প্রোগ্রেসিভ হয়, বাইলেটারাল মানে ইডিমা ডেভেলপ করছে, তার মানে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর ডেভেলপ করছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর ডিউ টু ওল্ড মায়োকার্ডিয়াল ইনফার্কশন
সেটাকে না বলে আমরা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথিও বলতে পারি। এখন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি কোনো ক্লিনিক্যাল ডায়াগনোসিস না, এটা ইকোকার্ডিওগ্রাম করে ডায়াগনোসিস। সেক্ষেত্রে স্যারেরা মানে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বলতে পারে যে তুমি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বলছো, তুমি ক্লিনিক্যালি কি বলতে পারো ইসকেমিক কার্ডিও? না স্যার, ইকোকার্ডিওগ্রাম ছাড়া ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বলা যায় না। কিন্তু যেহেতু এরকম তার হিস্ট্রি আছে, এটা মোস্ট লাইকলি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি হবে, এটা আমাদের একটা এজাম্পশন। আর যদি আমরা বলতে পারি তাহলে সহজ বাংলায় যে এটা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর ডিউ টু ওল্ড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটাও আমরা বলতে পারি আপনার ইসের সাথে হিস্ট্রি দিয়ে। কিন্তু মোর একুরেটলি আমরা বলতে পারলে আমরা কার্ডিওমায়োপ্যাথি হিসাবে বলতে পারবো। Cardiomyopathy মানে disease of the myocardium with dysfunction, which results in inappropriate dilatation or hypertrophy. আমরা এর আগের কার্ডিওমায়োপ্যাথি নিয়ে যখন কথা বলছি তখন আমরা কার্ডিওমায়োপ্যাথিটা কি সেটা নিয়ে আলাপ করছিলাম। নেক্সট হলো what is the diagnosis? Next, write down the signs that you look for this patient. তুমি কি এটার জন্য দেখবো, এটা ভাইটাল সাইন গুলো আমি দেখবো। কিছু যদি মনে না থাকে কখনো কি দেখবা, ভাইটাল মানে সাইন গুলা, পালস, ব্লাড প্রেশার, নেক ভেইন, হার্ট সাউন্ড, লাংস এর মারমার এবং মানে এই যে ইডিমা, লিভার, এগুলো আছে কি নাই দেখবো। এখন যেহেতু আমার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, অতএব আমি তার পালস দেখবো, এটা রেপিড থাকবে। ব্লাড প্রেশার মানে ডিপেন্ড করবে, হাই হতে পারে, লো হতে পারে। নেক ভেইন ইউজুয়ালি এনগর্স থাকবে, যেহেতু বাইলেটারাল পেডাল ইডিমা আছে এবং লেফট সাইড থেকে রাইট সাইড হার্ট ফিল করছে। এবং হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড উইল ভেরি ডিপেন্ডিং অন দি চেম্বার ডাইলেটেশন, মানে হার্টের চেম্বারটা কতটা ডাইলেটেড আছে, এটা ফাংশনাল মানে মারমার তৈরি করতে পারে কিনা, মানে চেম্বার ডাইলেটেশনের জন্য। যেন লেফট ভেন্ট্রিকল ডাইলেট খুব বেশি করে গেল, ভালভের কোনো প্রবলেম নাই, এই ডাইলেটেশনের জন্য ফাংশনাল মাইট্রাল রিগার্জিটেশন তৈরি হতে পারে। সেটা মানে মারমার ডিপেন্ডস অন দি চেম্বার ডাইলেটেশন। লাংস বেস ক্রেপস থাকতে পারে, মানে সিঙ্গেল লাংসে, বোথ লাংসে মোর দ্যান 50%, লেস দ্যান 50% এরকম থাকতে পারে। ইডিমা যেহেতু আছে বা থাকবে এবং লিভারটাকে এনলার্জ থাকতে পারে এবং কনজেস্টেড থাকবে। ইনভেস্টিগেশন, ম্যাক্সিমাম ইনভেস্টিগেশন ইজ দ্য সেম লাইনে, একইভাবে ম্যাক্সিমাম ইনভেস্টিগেশন থাকবে। সেটা ইসিজি, বুকের এক্সরে, ইকোকার্ডিওগ্রাম, ইউরিন, বিএনপি এবং আল্ট্রাসোনোগ্রাম করলে আইদার ডায়াগনোসিস কনফার্ম হবে অথবা আন্ডারলাইন তার ইটিওলজি মানে ইন্ডিকেট করবে, অথবা তার মানে সাবসিকুয়েন্ট কোনো কমপ্লিকেশন আছে কি নাই সেটাও ইন্ডিকেট করবে। এটা মানে আমরা একটা চার্ট নিয়ে আসছি যে নেক্সট কোশ্চেনটাই আছে সম্ভবত ডিসনিয়া অথবা ব্রেথলেসনেস নিয়ে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটার ইটিওলজি কয়টা হইতে পারে। সাধারণত মানে 7টা ইটিওলজি থাকবে, এর ভিতরে হলো কার্ডিয়াক কোনো ইনভলভমেন্ট মানে ইসিজি এবং এক্সরে এই সমস্ত নরমাল থাকবে 2টা কন্ডিশনে, একটা সাইকোজেনিক আর একটা হলো মেটাবলিক অ্যাসিডোসিস। আর সব ক্ষেত্রেই কোনো না কোনো ভাবে এক্সরে, ইসিজি, ট্রোপোনিন এগুলোর ভিতরে সমস্যা থাকবে। এর ভিতরে হলো 4টা হলো লাংসের নিজের, একটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম, একুটেজমা, একুট এক্সাজারবেশন অফ সিওপিডি আর নিউমোনিয়া। আরেকটা হলো যে লেফট হার্টের জন্য আলটিমেটলি এসে লাংসে এফেক্ট করবে, সেটা পালমোনারি ইডিমা, এটা একুট করোনারি সিনড্রোমের জন্য হতে পারে এবং কার্ডিয়াক মানে হিস্ট্রি থাকবে যে কোনো ক্ষেত্রে, এটার জন্য হতে পারে। এই কজগুলো বলার জন্য আমরা নেক্সট মানে কোশ্চেনটা ইনভাইট করছেন স্যাররা, সেটা হলো ইনভাইট করছেন এইরকম যে এ ইয়াং ফিমেল 25 years presented with the severe respiratory distress for 2 hours. So examination of the chest and precordium reveals normal. Mention 2 differential diagnosis. তার মানে আমরা যে ওখান থেকে ছকটা নিয়ে আসছিলাম সেখান থেকে নিচের 2টা, একটা সাইকোজেনিক, একটা মেটাবলিক, এই 2টা কারণের জন্য যেহেতু প্রিকোডিয়াম এবং চেস্ট নরমাল থাকবে। এবং হোয়াট হিস্ট্রি উইল টেক ফর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, হোয়াট নেসেসারি ইনভেস্টিগেশন উইল ডু, যে হিস্ট্রি যেগুলো নেবেন সেগুলোর ভিতরে হলো
ওই কিটোন বডি, হাইপার ভেন্টিলেশন, তারপরে উইদাউট হার্ট অর লাং ডিজিজ, ডিহাইড্রেশন, এয়ার হাঙ্গার, এবং সাইকোজেনিকিসের জন্য এক্ষেত্রে কোনো সাইনোসিস থাকবে না এবং কোনো ধরনের হার্ট এবং লাং এবং ডিজিজ থাকবে না, কিন্তু কার্পোপেটাল স্পাজম থাকবে। এক্সরে বা যদি করি, ইসিজি করি, এগুলো নর্মাল থাকবে। এই ইতিহাসগুলো এখান থেকে পাওয়া যাবে। আর ওই চার্টটার ভিতরে সমস্ত এইখানে যদি আপনি দেখেন হিস্ট্রি গুলো এখানে দেওয়া আছে, যে কার্ডিয়াক হইলে কি কি হিস্ট্রি নেবেন, মেসি পালমোনারি এই হইলে রিস্ক ফ্যাক্টর, সিনকোপ, ডিজিনেস, অ্যাজমার হিস্ট্রি এবং সিওপিডির হিস্ট্রি, এগুলো থাকবে। এই হিস্ট্রি গুলা জিজ্ঞেস হবে। এই চার্টটা একটু দেখে রাখবেন, এখানে 7টা কজ আছে। এটা চেস্ট পেন, কয়েকটা কজ কার্ডিওভাস্কুলার সিস্টেমে মনে রাখতে হবে। 7টা হলো রেসপিরেটরি, 6টা হলো চেস্ট পেইনের কজের ভিতরে। এইগুলো মানে রাখবেন, কিন্তু 2টা ক্ষেত্রেই সাইকোজেনিক কজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে থাকবে। নেক্সট হলো, এটা আমরা আলাপ করছি, সরি। নেক্সট হলো a 55 years old hypertensive male presented with sudden severe dyspnea. So with Frothy sputum, his blood pressure is 200 by 100 millimeter mercury. What is the possible diagnosis? Name 3 clinical signs in favor of your diagnosis, and how will you manage this case? তাহলে আমরা যেহেতু জানি, যেহেতু হাইপারটেনশন দেওয়া আছে এবং তার সাডেন বলছে, সাডেন সিভিয়ার ডিসনিয়া, অতএব এখানে আমার বলে দিয়েছে যে এটা একুট হার্ট ফেইলিওর, একুট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর উইথ একুট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর ডিউ টু হাইপারটেনশন, অথবা হাইপারটেনশন এমার্জেন্সি। আপনি যেটাই ডায়াগনোসিস বলেন একই রকম ভাবে আপনি এক্সপ্লেইন করতে পারবেন। 3টা সাইন্স এসেছেন স্যারে। পালসের ক্ষেত্রে আমরা বলবো যে পালস রেপিড থাকবে এবং জেবিবি ফ্লুইড মানে লোড থাকলে অথবা রাইট হার্ট ফেলিওর থাকলে সেক্ষেত্রে জেবিবি এইস্ট হবে। অ্যাপেক্স বিট এই ক্ষেত্রে ফোর্সফুল সাস্টেন, S1 নরমাল, S2 লাউড প্রেসার আছে, গ্যালোপ রিদম থাকবে, লাংস বেসে ক্রেপস থাকবে। তাহলে যে 3টা সাইনের ভিতরে হার্ট, লাংস এবং পালস, আমি 3টা সাইন এখান থেকে আমরা বলতে পারবো। এবং ম্যানেজমেন্ট আপনার আগের ভাবে আমরা যেভাবে ম্যানেজ করছি ঠিক সেই ওয়েতে আমরা তার ব্রেথলেসনেস মানে ট্রিট করব, অক্সিজেন দেব, এবং সেই ক্ষেত্রে তার আইবি ফ্রুসামাইডস, নাইট্রেটস, মরফিন, আনলাইন হাইপারটেনশন ট্রিট করব, একই সাথে নাইট্রেটস এবং এসি ইনহিবিটর, বিটা ব্লকার এবং বিটা ব্লকার, সেক্ষেত্রে বিসোপ্রোলল, কার্বিডোলাল, মেটোপ্রোলল সাবস্টিনেট ইউজ করতে হবে। How will you manage this case? Manage acute heart failure যেভাবে আপনি ম্যানেজ করছেন সেই একইভাবে ম্যানেজ করবেন। নেক্সট যে কোশ্চেনটা আছে আমাদের, a 56 years old lady with poorly controlled hypertension presented with nocturnal polyuria, cough and shortness of breath which awakes her at night from sleep. তার মানে স্যারকে প্যারাক্সিসমাল নকটার্নাল যে ডিসনিয়া হয়, স্যার সেটা ঘুরে বলছেন এখানে। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? তার মানে তোমার কাছ থেকে শুনতে চায় যে তুমি প্যারাক্সিসমাল নকটার্নাল ডিসনিয়ার ক্লাসিক্যাল ডিসক্রিপশনটা জানো কিনা। ডায়াগনোসিস প্যারাক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া, PND. What clinical signs do you expect on examination of the cardiovascular system? তুমি কি আশা করো এই এক্সামিনেশন করার জন্য? যাই কিছু আশা করি এখানে লাংস বেস কিন্তু ক্লিয়ার থাকবে, যদিও করতেছি। সেখানে হইলো সাইনের ভিতরে পালস, যেহেতু আমরা হাই ভলিউম এবং পালস থাকতে পারে, ব্লাড প্রেশার হাই থাকবে, আনকন্ট্রোল যেহেতু হাইপারটেনশন বলছেন, অতএব আমরা ব্লাড প্রেশার হাই পাবো। অ্যাগেইন ফোর্সফুল সাস্টেইন থাকবে, ফার্স্ট হার্ট সাউন্ড নরমাল, সেকেন্ড হার্ট সাউন্ড লাউড, কিন্তু লাংস বেস ক্লিয়ার। কিন্তু এখানে যদি বলতো যে ব্রেথলেসনেস আছে, বাইলেটারাল পেডাল এডিমা আছে, সেই ক্ষেত্রে আমরা লাংস করতে পারতাম। কিন্তু এখানে প্যারাক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া ইন বিটুইন অ্যাটাক পেশেন্ট ইজ কমপ্লিটলি নরমাল। নেক্সট স্যার জিজ্ঞাসা করছেন, হাউ উইল ইউ investigate her to confirm the diagnosis and find out the associated risk factor? একটু এক্সটেন্ডেড এক্সামিনেশন ইনভেস্টিগেশন করতে হবে, ইসিজি, এক্স-রে, ইকো, ব্লাড সুগার এবং লিপিড প্রোফাইল, ইউরিন, রুটিন এন্ড মাইক্রোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাম,
এইগুলো করলে আমি আগের বারও বলছি, এগুলো করলে মোস্ট অফ দি ক্ষেত্রে ইটিওলজি অথবা হাইপারটেনশনের কনসিকুয়েন্স এবং রিস্ক ফ্যাক্টর, যেমন ব্লাড সুগার করলে আমরা আর ডায়াবেটিস আছে কিনা বলতে পারবো, লিপিড প্রোফাইল করলে আমরা ডিসলিপিডিমিয়া আছে কিনা সেটা ধারণা করা যাবে, এবং ইউরিন যদি আমরা করি ডায়াবেটিস প্লাস ডায়াবেটিসের ইফেক্ট নেফ্রোপ্যাথি তার ডেভেলপ করলো কিনা অথবা নেফ্রাইটিস তার আছে কিনা সেটা বোঝা যাবে। এবং আল্ট্রাসোনোগ্রাম করলে যে লিভার, লাংস, লিভার, কিডনিতে এবং ইন্টেস্টাইনের যে পোর্টাল হাইপারটেনশন সহ যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া আসবে। Next, a 50 years old man comes to the ward with sudden onset, যেটাই হোক না কেন এটা acute, of severe dyspnea, মানে acute failure. What physical findings will help to diagnose acute left ventricular failure? স্যার বলে দিয়েছেন যে acute left ventricular failure তুমি ডায়াগনোসিস করতে গেলে তুমি আর কি ক্লিনিক্যাল ফাইন্ডিংস নিয়ে নিবা। এক্ষেত্রে মানে পালস মানে থাকবে, আগের বারে যেরকম বলছি আমরা, পালস রেপিড থাকবে, ব্লাড প্রেশার। এক্ষেত্রে যেহেতু হাইপারটেনশন স্যার বলেন নাই, অতএব হাইপারটেনশন ব্লাড প্রেশার আমার ভেরিয়েবল থাকতে পারে, নর্মাল থাকতে পারে, হাই বা লো থাকতে পারে। জেপিপি একই রকম, যদি ফ্লুইড ওভারলোডের এভিডেন্স থাকে রেঞ্জ থাকবে। অ্যাপেক্স যেহেতু এটি একুট, তাহলে এই ক্ষেত্রে অ্যাপেক্স বিট শিফট হবে না, অ্যাপেক্স সেম জায়গায় থাকবে, এবং ডিপেন্ডিং আপন দ্য আন্ডারলাইং ইটিওলজি ইট উইল ভেরি ইটস ক্যারেক্টার। হার্ট সাউন্ড একই রকম মানে ভেরি করবে। নেক্সট হলো জিজ্ঞাসা করছে স্যার রাইট ডাউন দি 3 ইম্পর্টেন্ট কজেস অফ একুট হার্ট ফেইলিউর। আমরা 5টা কজের আগের বারে আমরা বলছিলাম, সেটা একুট করোনারি সিনড্রোম, হাইপারটেনশন, এরপরে বলছিলাম অ্যারিথমিয়া, পালমোনারি এম্বোলিজম এবং মেকানিক্যাল কমপ্লিকেশন। এখানে পরীক্ষার সুবিধার জন্য আমরা 3টা আপনাকে বললাম। লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউরে মাইট্রাল স্টেনোসিসটা আসবে না, লেফট সাইডেড হার্ট ফেইলিউরে আসবে। এটা মানে একুট করোনারি সিনড্রোম, হাইপারটেনশন এমার্জেন্সি, এবং এক্ষেত্রে আপনি মেকানিক্যাল কমপ্লিকেশন, মাইট্রাল রিগার্জিটেশন আসবে। এটা মাইট্রাল স্টেনোসিস হয়েছে, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা মাইট্রাল রিগার্জিটেশন হবে। এমএসএফ হলে কি হয়তো শুধুমাত্র পালমোনারি এডিমা হতো, এবং এটা লেফট এটিএম ফেলিওর হতো, লেফট ভেন্ট্রিকেল না। মাইট্রাল স্টেনোসিস ভেন্ট্রিকেল সাধারণত স্কেপড হয়। নেক্সট হলো ম্যানেজমেন্ট, একই রকম ম্যানেজমেন্ট আমরা আগেও যে লেফট হার্টের ম্যানেজমেন্ট যেটা বলছি, বেড রেস্ট, অক্সিজেনেশন, লুপ ডায়োটিক্স, নাইট্রেটস, ইন্টারভেনাস opiates, inotropic agent in appropriate cases, and IABP, prevention of thromboembolism, এবং special conditions if there is any complication like atrial fibrillation, then digoxin, beta blocker may be given, and treatment of the underlying cause. History থেকে ইনভেস্টিগেশন এবং পরীক্ষা করার পরে যে ইটিওলজি আসবে তার চিকিৎসা করতে হবে। A 50 years old man presented with severe dyspnea for 1 week, blood pressure 190/110 millimeter of Mercalli, chest examination reveals bilateral lateral cubitation. সবগুলো সিনারিওর সাথে স্যারেরা হাইপারটেনশনের সাথে হার্ট ফেলিওরকে যোগ করে দিয়েছেন, এবং এই সমস্ত সিনারিওতে স্যাররা জিজ্ঞাসা করছেন যে কি করবেন না করবেন, মানে ডায়াগনোসিস হাইপারটেনসিভ যেহেতু আর হার্ট ফেলিওর, অথবা হাইপারটেনশন হার্ট ফেলিওর। তারপরে জিজ্ঞাসা করছে হোয়াট আর দি কমপ্লিকেশন অফ দি ফুরোসেমাইড থেরাপি, ফুরোসেমাইড থেরাপি দিলে কি হতে পারে। সবাই আগে যেটা জিনিসটা হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, এবং এক্সেসিভ ভলিউম ডিপ্লেশন, ফল অফ কার্ডিয়াক আউটপুট, হাইপোটেনশন, লেথার্জি, রেনাল ফেলিওর, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং হাইপোনেট্রিমিয়া, এই সমস্ত জিনিসগুলো এখানে ডেভেলপ করতে পারবে। তারপর থার্ড কোশ্চেন বলছে রাইট ডাউন দি ইনভেস্টিগেশন অফ দিস পেশেন্ট। ইনভেস্টিগেশন আগে যেভাবে বলছি সেটাই, মেনশন দি অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট দ্যাট শুড নট বি ইউজড। তাহলে এটা মানে কোনটা ইউজ করা যাবে না, ফার্স্ট লাইন ড্রাগের ভিতরে আমাদের আছে এসি ইনহিবিটর, এআরবি, ডায়োটিক্স এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এসি ইনহিবিটর মানে angiotensin converting enzyme inhibitor, ARB means
angiotensin receptor blocker, diuretic সাইড ভিতরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া যাবে না যেহেতু পেশেন্টের আর সিভিয়ার ডিসমিয়া আছে এবং এক্সরশনাল মানে বাইলেটারাল ক্রেপস আছে মানে ফেইলিওর আছে ফেইলিওর থাকলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড কারণ ফেইলিওর কারো এগ্রিভেট করবে নেগেটিভ আয়োনোট্রপিক এজেন্টস a 64 years old man presented with 3 months history of exertional dyspnea 3-month history of exertional dyspnea, swelling of this ankle, orthopnea, and even with 3 pillow at night. তার মানে এতে বুঝতেই পারেন যে কি পরিমাণে পেশেন্টরা ডিসনিক থাকতেছে রাতের বেলা 3টা বালিশ দেওয়ার পরও তার ডিসনে করতে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস এখন মেনশন দি ইম্পর্টেন্ট এরকম একটা কন্ডিশন যদি হয় 3 মান্থস ধরে এক্সরশনাল ডিসনিয়া আছে এটা একুটার নাই এটা ক্রনিক নিয়ে চলে আসছে কারণ এই ক্ষেত্রে আপনার বলে নাই মানে একুট সিভিয়ার 3 মান্থস দিছে অতএব এটা ক্রনিক কেসেস এবং সোয়েলিং অফ দি অ্যাঙ্কেল তার মানে এটা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর এন্ড অর্থোপনিয়া এন্ড উইথ ইভেন 3 পিলো অ্যাট নাইট তার মানে ক্রনিক হার্ট ফেলিওরের উপরে সে একটা একুট এক্সাজারবেশন হয়ে এখানটায় মানে মানে প্রেজেন্টেশন আসছে সেই জন্য তার ডায়াগনোসিস কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর অথবা আপনি যদি আরো একুটলি বলতে পারেন সেটাও বলতে পারেন যে মানে একুট হার্ট ফেলিওর অন ক্রনিক মানে হার্ট ফেলিওর একুট অন ক্রনিক হার্ট ফেলিওর acute heart failure on the many backbone or on the settings of the chronic heart failure. So simply আপনি congestive heart failure বললে more than enough. সাইনের ভিতরে হার্টের মানে স্ট্রাকচারের ভিতরে অ্যাপেক্স এবং যেহেতু 3 মাস বলছে অতএব আমরা এই ক্ষেত্রে যেহেতু স্যার মানে বুদ্ধিমত্তার সাথে আপনার সাথে লুটতেছেন সে ক্রনিক বলছে আপনি তাকে অ্যাপেক্সটা ডাইলেটেড করে দেন অ্যাপেক্স বিট শিফট করাই দেন ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ড ভেরিয়েবল করেন মানে বলেন যে মারমার থাকতে পারে মাইট্রাল রিগেরজিটেশন থাকতে পারে লাংস বেসিক ক্রেপস আছে ইডিমা তো আছে নেক ভেন এনগর্স আছে লাং লিভার এনগর্স এবং টেন্ডার আছে অতএব এই যে কতগুলো ক্যারেক্টার লিভার নেক ভেন ইডিমা এগুলো পারসিস্টেন্ট এবং এটা মানে কনস্ট্যান্ট ফিচার কনজেস্টিভ হার্ট ফেলিওরে এর সাথে লাংস বেসের ক্রেপস থাকবে এবং হার্টের স্ট্রাকচারটা ভেরি করবে dependent upon the involvement of the cardiac structure. এখন নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করছে কি লিস্ট দি রেডিওলজিক্যাল ফিচার্স দ্যাট মে বি এভিডেন্ট অন এক্স-রে তার মানে হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের একটা পেশেন্টের এক্স-রে ফাইন্ডিং কি হতে পারে খুবই ট্যালেন্টেড কোশ্চেন এটা এইখানে হলো আপনারা মানে প্রথমে ভেইনের কথা বলবেন আপার লোব ডাইভারশন যেমন আমরা মাইট্রাল স্টেনোসিসে আমরা বর্ণনা করি যে আপার লোব ডাইভারশন হয় অ্যাবনর্মাল ডিস্টেনশন অফ দি আপার লোব পালমোনারি ভেইনস 2 নম্বরে মানে পালমোনারি আর্টারিটা ডাইলেটেড হয় ভাস্কুলারিটি অফ দি লাং ফিল্ডস বিকামস মোর প্রমিনেন্ট এন্ড দি পালমোনারি আর্টারি ডাইলেটেডস both left and right. Next, interstitial edema. In more advanced cases, the interstitial edema causes thickened interlobular septum and the lymphatics become dilated. তাহলে obstruction হয় lymphatics এর সাথে interstitial edema produce করে thickened interlobular septum and these will be evident as horizontal lines in the costopharyngeal angles that is known as Carley's B line. স্যারদের খুব ফেভারিট কোশ্চেন যে Carley's B লাইনটা এবং অ্যালভিওলার মানে ইডিমা মানে হেজি অপাসিফিকেশন স্প্রেডিং ফ্রম দি হাইলার রিজন এটা স্যাররা শুনতে চায় যে ব্যাট সুইং অ্যাপিয়ারেন্স এর মতো ব্যাট সুইং মানে বাদুরের পাখার মতো যে এরকম মানে পালমোনারি ইডিমা মানে খুব থাকে খুব একুট ফেলিওরের পেশেন্টের এরকম থাকে পরে দিন আপনি চিকিৎসা করলে দেখবেন যে সেই ইডিমা কিচ্ছু নাই একদম রিজলভ হয়ে যায় এবং মোর অ্যাডভান্সড কেসে পুলুরাল ইফিউশনও পাওয়া যেতে পারে তো এই চারটা জিনিস ভেইন আর্টারি ইন্টারস্টিশিয়াল ইডিমা এবং লিম্ফ্যাটিক্স মিলা কার্লিস বি লাইন এরও আরো বেশি হইলে ব্যাট সুইং অ্যাপিয়ারেন্স দ্যাট ইজ অ্যালভিওলার ইডিমা থাকবে এবং মানে মোর সিভিয়ার কেসেস প্লুরাল ইফিউশন 57 a 50 years old hypertensive businessman was admitted in ward with sudden breathlessness for 2 hours.
এইটা কিন্তু একুট, এবং হাইপারটেনসিভ পেশেন্ট একুট স্টেজ নিয়ে প্রেজেন্ট করছে। হোয়াট ইজ দি পসিবিলিটিস? The possibilities হলো acute left ventricular failure, bronchial আর আদার্স যে মানে কজ গুলো আছে ব্রেথলেসনেস এর, সেগুলো আমরা বলতে পারবো। ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, পালমোনারি এম্বোলিজম, মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড সাইকোজেনিক। 1 নম্বরেটা আমরা যদি হাইপারটেনশন ধরেই রাখি যে লেফট হার্ট ফেলিয়ারের জন্য, এবং আদার্স কজ গুলো এখানে আমাদের আদার পসিবিলিটিস। স্যার জিজ্ঞাসা করছেন যে তুমি 7টা জিনিস জানো কি? তাই না। What physical examination will do in bedside? বেডসাইডে তুমি কি কি করতে পারো? এটা হলো তোমার মেধা যাচাই করার জন্য। স্যার আমি পালস, ব্লাড প্রেশার, রেসপিরেশন, হার্ট, লাংস, লিভার, এগুলো আমি বেডসাইডে বসে বসে আমি দেখতে পারি। নেক বেইন শক, এই যে ক্লিনিক্যাল ফাইন্ডিংস গুলো আছে এগুলো মানে দেখা যায়। এরা মোর অ্যাডভান্সড কেসে যদি বলে যে ইনভেস্টিগেশন কি করতে পারবা, আগে মানে আমরা ইএসআর করতে বাধ্যতামূলক ছিলাম পরীক্ষার সময়। এখন জানি না তোমাদের ইএসআর আর ইউরিন করানো হয় কিনা। তবে এই দুইটা জিনিস বেড সাইডে সারা ইনভেস্টিগেশন জিজ্ঞাসা করলে যে এটা আমরা করতে পারি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ একুট করোনারি সিনড্রোম ইন দি সেটিং অফ চেস্ট পেইন। আমি যে বলছিলাম যে চেস্ট পেইনের জন্য 6টা, ব্রেথলেসের জন্য 7টা কজ আপনার মনে রাখতে হবে। কার্ডিয়াক, পালমোনারি, ভাস্কুলার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, অর্থোপেডিক্স এন্ড অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডার সব জায়গায় আছে, আইদার চেস্ট পেইনও আছে এবং এতে আছে। এখানে কার্ডিয়াকের ভিতরে একুট করোনারি সিনড্রোম ছাড়াও মানে মায়োপেরিকার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথিস, একুট হার্ট ফেলিওর, hypertension emergency, aortic stenosis, aortic valvular heart disease, coronary artery spasm, cardiac tumor, Takotsubo syndrome। এটা আপনি আপনারা না বললেন, এটা Takotsubo syndrome কঠিন জিনিস। এবং ভাস্কুলারের ভিতরে aortic dissection এবং symptomatic aortic aneurysm আর স্ট্রোক। পালমোনারির ভিতরে আমরা আগে পালমোনারি এম্বোলিজম, নিউমোথোরাক্স, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, প্লুরাইটিস এগুলোর কথা বললাম। এবং এসোফেজিয়াল ভিতরে এসোফেজাইটিস খুব very difficult to differentiate from esophagitis বা এসোফেজিয়াল মানে causes from cardiac causes, সব প্রায় সেম থাকে, শুধু আন্ডারলাইং অ্যাসোসিয়েশন গুলো সিভিয়ার থাকে কার্ডিয়াকে, আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিভিয়ার থাকে না, মাইল্ড থাকে। মাস্কুলোস্কেলেটাল পেইনে চেস্ট ট্রমা থাকতে পারে, অথবা মাসেল ইনজুরির হিস্ট্রি থাকবে, কস্টোকন্ড্রাইটিস এবং সার্ভিক্যাল মানে স্পাইন প্যাথোলজিস থাকতে পারে। এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার, হারপিস জস্টার অ্যানিমিয়া, অনেক পেশেন্ট আমরা পাই যে স্যার প্রচন্ড বুকে ব্যথা, আমার বুকের মধ্যে যেন, তখন তো কাপড় চোপড় পরা থাকে, যখন বুকটা দেখায় সে তখন দেখা যায় যে এটা ক্যারেক্টারিস্টিক লিশনস ফর হারপিস জস্টার, এবং বেশ লাল এবং ব্যথা হয়ে থাকে, এবং যেটা খুবই পেইনফুল, এতটাই পেইনফুল যে রুগী মানে টসিং করে বেডের উপরে, ঘুমাইতে পারে না রাতে মানে এই অবস্থার মধ্যে। তো কেন এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো বললাম, কারণ নেক্সট কোশ্চেন যেটা আসতেছে সেটা হলো চেস্ট পেইন নিয়ে এই কোশ্চেন আসতেছে। A 50 years old man came to you with severe central chest pain. What are the differential diagnosis? আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যে ওই পাশে যেটা আমরা বলছি সেই 6টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস: কার্ডিয়াক, ভাস্কুলার, রেসপিরেটরি, জিআই ট্র্যাক্ট, মাস্কুলোস্কেলেটাল এন্ড সাইকোজেনিক। তুমি শর্টকাটের নাম মুখস্থ করে রাখতে হবে কিছু কষ্ট করে। মেনশন দি ইনভেস্টিগেশন টু রিচ ইউর ডায়াগনোসিস। ভেরি সিম্পলি যদি আমি একটা ইসিজি এবং ট্রোপোনিন করতে পারি, তাহলে কার্ডিয়াক কজ যেটা মানে একুট করোনারি সিনড্রোমের জন্য কিনা সেটা এক্সক্লুড করা যায়। যদি ইসিজি এবং ট্রোপোনিন নর্মাল থাকে এবং মানে 3 ঘন্টার ব্যবধানে পরপর 2টা যদি এরকম নর্মাল থাকে, এবং চেস্ট পেইন যদি 6 ঘন্টার বেশি ডিউরেশন হয়, তাহলে ভার্চুয়ালি এটা এক্সক্লুড করে যে এটা একুট করোনারি সিনড্রোম না, কারণ 6 ঘন্টার মধ্যে সাধারণত ট্রোপোনিন রেইজড হওয়ার কথা। এরপরে এক্স-রে, ইকো, আল্ট্রাসোনোগ্রাম, কোনো ক্ষেত্রে সিটি এনজিওগ্রাম, সিটি এমআরআই এবং এক্সারসাইজ টলারেন্স টেস্ট প্রয়োজন হয় কার্ডিয়াক কজ এবং নন কার্ডিয়াক কজকে ডিফারেন্সিয়েট করার জন্য। এখন মানে যে নতুন যে গাইডলাইন বা নতুন নীতি বলতেছে সেটা হচ্ছে পেশেন্ট যদি রিপিটেডলি চেস্ট পেইন কমপ্লেইন করতে থাকে, তার ট্রোপোনিন এবং ইসিজি যদি নর্মাল থাকে এবং পেশেন্ট যদি স্টেবল থাকে, পালস, ব্লাড প্রেশার এগুলো যদি স্টেবল থাকে, তাহলে সেই সমস্ত পেশেন্টকে
সিটি এনজিওগ্রাম ইমার্জেন্সি করার জন্য যায় এবং এটা ইন্ডিকেশন হয়ে আসছে এটা, তাহলে সেই ক্ষেত্রে কার্ডিয়াক না হয়ে অন্য নন কার্ডিয়াক কেসগুলা ডায়াগনোসিস এখান থেকে হয়ে যেতে পারে। এবং আগে রিকমেন্ডেশন ছিল এরকম ইসিজি নরমাল, ট্রোপোনিন নরমাল, পেশেন্ট স্টেবল, সেখানে 2 থেকে 6 ঘন্টার মধ্যে অথবা প্রি হসপিটাল ডিসচার্জ একটা এক্সারসাইজ টলারেন্স টেস্ট করানো যেত, যে তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে কি নাই এটা বোঝার জন্য। নেক্সট হলো a 45 years old man presents with severe acute chest pain. What are the differential diagnosis? How will you manage this patient? তো আমরা এটা আগে আলাপ করছি যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ছয়টা, ম্যানেজমেন্টের ভিতরে আমরা একুট করোনারি সিনড্রোমের ম্যানেজমেন্টের কথা বলে আসছি। সেক্ষেত্রে জেনারেল ম্যানেজমেন্ট, ইমিডিয়েট ম্যানেজমেন্ট এবং লেট ম্যানেজমেন্ট, এই 3টা ভাগে ভাগ করছে। জেনারেল ম্যানেজমেন্টের ভিতরে অক্সিজেন স্যাচুরেশন 90 নিচে থাকলে অক্সিজেন, নতুবা 90 উপরে থাকলে অক্সিজেন লাগবে না, এবং পেশেন্টের বেড রেস্ট এবং প্রপড আপ পজিশনে লাগবে ডিসনিক থাকলে। ইমিডিয়েট ম্যানেজমেন্টের ভিতরে আন্ডারলাইং ইটিওলজির অনুপাতে যদি আমরা হিস্ট্রি ইসিজি থেকে ডায়াগনোসিস হয়ে যায় যেটা একুট করোনারি সিনড্রোম, তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিপ্লেটিলেট, অ্যান্টিথ্রম্বোটিক ড্রাগ শুরু করা যাবে। এবং যদি এসটি এলিভেটেড হয় তাহলে থ্রম্বোলাইটিক দিতে হবে। পেইন ম্যানেজমেন্টের জন্য মরফিন এবং এট দি সেম টাইম অ্যান্টি অ্যানজাইনালের জন্য নাইট্রেটস স্প্রে দিতে হবে। যদি না কমে তাহলে আইভি নাইট্রেটস দিতে হবে। এবং পেশেন্ট যদি স্টেবল হয় তাহলে সেই ক্ষেত্রে এসি ইনহিবিটর, বিটা ব্লকার এবং মিনারেলকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট প্রয়োজনে দিতে হবে, ইন এডিশন টু লিপিড লোয়ারিং ড্রাগস। এবং লেট ম্যানেজমেন্টের ভিতরে 4টা জিনিস আপনার খুব খেয়াল করে রাখতে হবে। সেটা হলো সেকেন্ডারি কিছু ড্রাগ পাবে এই পেশেন্ট যদি একুট করোনারি সিনড্রোম তার ডায়াগনোসিস হয়। অ্যাসপ্রিন, ক্লোপিডোগ্রেল অ্যাটলিস্ট 1 ইয়ার্স, এবং একই সাথে বিটা ব্লকার, এসি ইনহিবিটর কন্টিনিউ করতে থাকবে, এবং স্ট্যাটিন। এই 5টা ড্রাগ, অ্যাসপ্রিন, ক্লোপিডোগ্রেল, স্ট্যাটিন, এসি ইনহিবিটর, বিটা ব্লকার, যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে এই 5টা ড্রাগ কন্টিনিউ করবে, পেশেন্টের রিস্ক ফ্যাক্টর মডুলেশন করবে, রিহ্যাবিলিটেশন করবে। 3 থেকে 5 দিনের ভিতরে পেশেন্ট যেন বাড়িতে যাইতে পারে সেই অবস্থার মধ্যে। নেক্সট হলো সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট এন্ড ফার্দার ইনভেস্টিগেশন। কি করবে সেই রোগী যখন জিজ্ঞাসা করবে তখন আপনাকে বলতে হবে যে পেশেন্টের যদি এলভি ইজেকশন ফ্র্যাকশন ভালো থাকে, পেশেন্ট যদি রিপিটেড অ্যারিথমিয়া এবং চেস্ট পেইন না হয়, পেশেন্ট ইজ ওকে উইথ মেডিকেল ম্যানেজমেন্ট, তাহলে এই সমস্ত পেশেন্টগুলো মেডিকেল ম্যানেজমেন্টই বেটার দেন অ্যাগ্রেসিভ ইনভেসিভ ম্যানেজমেন্ট। কিন্তু উইথ ট্রিটমেন্টও যদি পেশেন্ট সিমটোমেটিক থাকে, এলবি ডিসফাংশন থাকে অথবা হেমোডাইনামিক ডিটোরিয়েশন থাকে, তাহলে এই পেশেন্টগুলো সবগুলোই ম্যাক্সিমাম পেশেন্ট বেনিফিট পাবে এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি দিয়ে। কারণ রুটিন সমস্ত পেশেন্ট কিন্তু এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি দিয়ে বেনিফিট পাবে না। এটাই হলো ডিফারেন্সিয়েট করার জন্য আপনার টুলস ক্লিনিক্যাল 3টা, যেমন চেস্ট পেইন অন মেডিকেল ম্যানেজমেন্ট, অ্যারিথমিয়া এবং এলবি ডিসফাংশন। এটা আরেকটা কম্পিউটেড প্রোগ্রাম আছে, সেটা দিয়েও করা যায়। সেটা হলো গ্রেস প্রোটোকল। গ্রেস প্রোটোকল একটা কম্পিউটেড জেনারেটিং প্রোগ্রাম, আগেও বলছিলাম। এখানে যদি স্কোরিং সিস্টেম গুলো বসাই দেন, তার মানে তার অন প্রেজেন্টেশনে ব্লাড প্রেশার, পালস, সিরাম ক্রিয়েটিনিন, তারপরে সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এইজ, সেক্স, তাহলে দেখবেন যে সে একটা প্যারামিটার দিয়ে দিচ্ছে। এবং এইটা কাউন্ট করে যদি 140 বা তার উপরে হয় তাহলে বলবে যে এটা এনজিওগ্রাম করা যৌক্তিক, 140 বা তার নিচে হলে এনজিওগ্রাম লাগবে না, এনজিওগ্রাম যৌক্তিক না। নেক্সট একটা কোশ্চেন আছে নেক্সট, যে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট the cardiac and non-cardiac chest pain? এটা আমি সক্রেটস যদি আমি ফিল আপ করি, যেমন সাইট, অনসেট, ক্যারেক্টার, রেডিয়েশন, টাইমিং, রিলিভিং ফ্যাক্টর, এক্সাজারেটিং ফ্যাক্টরস, এবং টাইম অফ অনসেটস এবং অ্যাসোসিয়েশনস,
তাহলে মানে আমার ডিফারেন্সিয়েট করা হয়ে যায়, their location more the center, more the cardiac. তো more the peripheral, less likely the cardiac. Radiation, এটা typically radiation থাকে with left arm, jaw, backs and both arms. কিন্তু নন কার্ডিয়াক চেস্ট পেইনের কোনো রেডিয়েশন থাকে না। এটা ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট। এটা টাইট, হেভিনেস, চোকিং, স্কুইজিং, কনস্ট্রিক্টিং, হেভিনেস, এরকম কতগুলো ক্যারেক্টার থাকে। এটা ক্যারেক্টার থাকে হলো স্ট্যাবিং, শার্প এবং ক্যাচিং। যেমন হয় যে আমার শ্বাসটা আটকেই যেতেছে, হঠাৎ করে আটকে যাবে, দম বন্ধ হয়ে যাবে, দমকার মতো এরকম মনে হবে। আর যাদের কার্ডিয়াক পেইন আছে তারা বলবে যে আমার বুকটা এতটাই ভারী লাগতেছে যে আমি ভিতরে শ্বাস টানতে পারতেছি না। প্রিসিপিটেশন, ইউজুয়ালি এক্সর্শন দিয়ে প্রিসিপিটেশন হয়, ইসকেমিক, এবং এটাও আনরিলেটেড টু এক্সর্শন থাকে। রেস্টে কমে যায়, এখানে রেস্টের সাথে কোনো রিলেশন নাই। ব্রেথলেসনেস, ইসকেমিক টাইপ অফ চেস্ট পেইনের সাথে ব্রেথলেসনেস থাকে, কারণ এক্ষেত্রে ডায়াস্টোলিক ডিসফাংশন প্রথম হয়, এরপর এটা সিস্টোলিক ফাংশন ইম্পেয়ারমেন্ট করে। সিস্টোলিক ফাংশন ইম্পেয়ারমেন্ট করবে, এলভি এন্ড ডায়াস্টোলিক প্রেসার বেশি থাকে, এর জন্য এলভি ফিলিং প্রেসার বাড়ে। এলভি ফিলিং প্রেসার বাড়ার জন্য লেফট এট্রিয়াম এর প্রেসার বাড়ে এবং এই প্রেসারটা আলটিমেটলি পালমোনারি ভেইনে ট্রান্সমিট করে। অতএব পেশেন্টের একটা ব্রেথলেসনেস থাকে, কমপ্লেইন থাকে। এবং এই ক্ষেত্রে নন রেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, লোকোমোটর এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টর থাকে। Mention the important characteristics of pain that which will suggest acute MI. জাস্ট যে কথাগুলো আমরা বলছি সেই কথাগুলোর ভিতর থেকে যদি আমরা সাইট, অনসেট, ক্যারেক্টার, রেডিয়েশন, অ্যাসোসিয়েশন, টাইমিং, এক্সারশন, সিভিয়ারিটি এবং কজগুলো দেখি, তাহলে সেটা মায়োকার্ডিয়াল অথবা ইসকেমিক কিনা সেটা বোঝা যাবে। সাইট অলওয়েজ রেট্রোস্ট্যানাল, অনসেট ভেরি র্যাপিড ওভার এ ফিউ মিনিটস, ক্যারেক্টার এটা কনস্ট্রিক্টিং অথবা হেভি, রেডিয়েশন বোথ আর্মসে যাবে, অ্যাসোসিয়েশন থাকবে সোয়েটিং, লুসিয়া, ভমিটিং, ব্রেথলেসনেস এন্ড এ ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ, এইরকম একটা টাইম থাকবে। টাইমিং ইউজুয়ালি প্রলং 20 to 30 মিনিটস এর মতো এরকম টাইমিং থাকবে। এক্সাজারবেটিং এবং রিলিভিং ফ্যাক্টর, ইউজুয়ালি স্ট্রেস অর এক্সারসাইজ মে ট্রিগার, rarely trigger, they are usually spontaneous, এটা হয়ে যায় সাধারণত এক্সর্শনের চেয়ে স্পন্টেনিয়াস হয়, এবং নট রিলিভ বাই টেকিং রেস্ট অর নাইট রেস্ট, যে ব্যথা দাঁড়াই গেলেই কমে যাবে অথবা নাইট রেস্ট দিলে কমবে, সাধারণত না। সিভিয়ারিটি ইউজুয়ালি সিভিয়ার, কজেস রাপচার অফ দি অ্যাথেরোমাটাস প্লাগ। এই কথাগুলো যদি আপনি মনে রাখেন সক্রেসটা, তাহলে আপনি ক্যারেক্টার বসাই দিয়ে এখান থেকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা ইসকেমিক টাইপ অফ চেস্ট পেইনের ক্যারেক্টারগুলো আপনি ডিফাইন করতে পারবেন। What are the old, next was a 50 years old obese hypertension patient presented with severe chest pain, respiratory distress, mentioned 5 causes of chest pain, and mentioned 5 important investigation to diagnose the case. তো কেসগুলোর ভিতরে একুট coronary syndrome, acute LVF, hypertension, pulmonary embolism, aortic dissection and pericarditis, এই কজগুলো আমরা এখানে হাইপারটেনশন পেশেন্টের উইথ সিভিয়ার চেস্ট পেইন এবং রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে। এটা ইনভেস্টিগেশনের মধ্যে এক্সরে, মানে ইকো, বিএনপি এবং সিটি এমআরআই, এগুলোর ভিতরে আমরা বলতে পারি করা যায়। Define dyspnea and what are the causes and types of dyspnea. What are the non-cardiac causes of breathlessness? The definition যদি বলতে হয়, that breathlessness or dyspnea can be defined as the feeling of an uncomfortable need to breathe. And types হলো একটা cardiac আর একটা non cardiac. Types of the patient with breathlessness presents either with chronic exertional symptoms or as an emergency with acute breathlessness when these symptoms are prominent even on rest. তাহলে এইভাবে দুইটা ভাগে ভাগ করছে। আর একটা হলো নন কার্ডিয়াক কজের ভিতরে রেসপিরেটরি, মেটাবলিক এন্ড সাইকোজেনিক। দ্য টাইপস হলো একুট এন্ড ক্রনিক, এইভাবে ভাগ করা আছে। এবং হঠাৎ দি নন কার্ডিয়াক কজেস অফ ব্রেথলেস,
সেটা ওই যে রেসপিরেটরি যে 5-8টা কজ আছে এবং মেটাবলিক এবং সাইকোজেনিক। এই যে ভাগ করা দুই ভাবে, একটা কার্ডিয়াক, একটা রেসপিরেটরি, একটা আদার্স। একুট পালমোনারি এডিমা, ক্রনিক হার্ট ফেইলিওর এই ক্ষেত্রে, এবং একুট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া থাকবে। রেসপিরেটরি করে সিভিয়ার মানে অ্যাজমা, COPD, pneumothorax, pneumonia, pulmonary embolism, acute respiratory distress syndrome, inhaled foreign body or children, and lobar collapse, laryngeal edema, যে রেসপিরেটরি একুট কজের ভিতরে, ক্রনিক কজের ভিতরে অ্যাজমা, COPD, লাং ক্যান্সার, ILD, তারপর লিম্ফ্যানজাইটিস, কার্সিনোমাটোসিস এবং লার্জ প্লুরাল ইফিউশন, এগুলো হতে পারে। আদার্স এর ভিতরে মেটাবলিক অ্যাসিডোসিস এবং সিভিয়ার এনিমিয়া। A 25 years old female presented to you with progressive dyspnea and palpitation. On examination, pulse is irregular with apical mid-diastolic murmur. And what is your possible diagnosis? এখানে স্যার যেহেতু বলে দিয়েছে পালস ইরেগুলার, তার মানে আমার এটিএল ফিব্রিলেশন আছে, এপিক্যাল মিড ডায়াস্টোলিক মারমার, ডায়াস্টোলিক মারমার অ্যাপেক্স হলো মাইট্রাল স্টেনোসিস, তাহলে আমার ডায়াগনোসিস হবে মাইট্রাল স্টেনোসিস উইথ এটিএল ফিব্রিলেশন। ইনভেস্টিগেশন কি? সাধারণত ইসিজি, এক্সরে এবং ডপলার করলেই ডায়াগনোসিস কনফার্ম হয়ে যায়। ইসিজি থেকে আমরা হার্টের মানে রিদমটা বুঝতে পারবো, রেট এবং চেম্বার এনলার্জমেন্টের এভিডেন্স আছে কিনা। এক্সরেতে হার্ট এবং লাংস দুইটাই বোঝা যাবে যে ওই মানে আপার লোব ডাইভারশনস আছে কিনা, ওয়াইডেনিং অফ দি ক্রিনা, এবং লাংসের কার্লিস বি লাইন, ইন্টারস্টিশিয়াল ইডিমা, ভ্যাক্সিং অ্যাপিয়ারেন্স, এবং হার্টের ভিতরে স্ট্রেটিনিং অফ দি লেফট বর্ডার আছে কিনা, যদি পালমোনারি ভেইনস মানে প্রমিনেন্ট হয় কিনা, পালমোনারি আর্টারি এবং কোনাস, পালমোনারি কোনাস ফুলনেস, এবং লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স যে জায়গায় থাকে এটা ফুল হয়ে যায়, লেফট ভেন্ট্রিকেল সহ এটা লেফট এট্রিয়াম, পালমোনারি কোনাস এবং পালমোনারি আর্টারি সহ একটা লাইন, স্ট্রেট লাইন থাকে। এবং কালার ডপলার করলে মানে খুব ইজিলি আমরা আন্ডারলাইন স্ট্রাকচার বোথ মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামের যে ধরনের ত্রুটি থাকে সেগুলো বোঝা যায়। এন্ডোকার্ডিয়ামের ভিতরে ভালভের যে সমস্যা, আইদার রিগার্জিটেশন অথবা স্টোনোসিস, অথবা স্ট্রাকচারালি যদি কোনো অ্যাবনরমালিটি থাকে, যেমন মানে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, প্যাটেন্ট আর্টারিয়াস আর্টারিয়াস, সেগুলো ডিটেক্ট করা যায়। এট দি সেম টাইম মায়োকার্ডিয়াল ফাংশন, ইজেকশন ফ্র্যাকশন, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, এভরিথিং। নেক্সট হলো যে সিতে আছে আউটলাইন দি ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট। ম্যানেজমেন্ট মানে মাইট্রাল স্টেনোসিস উইথ এটিএল ফিব্রিলেশন। একটু ডিফিকাল্ট এবং টেকনিক্যাল কোশ্চেন স্যার করছেন মাইট্রাল স্টেনোসিস এর ম্যানেজমেন্টের জন্য। এখানে যদি মেডিকেল ম্যানেজমেন্ট মাইল্ড এবং মডারেট ক্ষেত্রে অ্যাভয়েডেন্স অফ এক্সট্রেনিয়াস এক্সারসাইজ, ইনসিগনিফিকেন্ট সেকেন্ডারি প্রোফাইলেক্সিস উইথ পেনিসিলিন, প্রিভেনশন অফ থ্রোম্বোএম্বোলিজম, দ্যাট ইজ অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে এবং ওয়ারফেরিন দিয়ে, রেট কন্ট্রোল বাই বিটা ব্লকার ডিগক্সিন যদি রেটটা বেশি থাকে, এবং রিদম কন্ট্রোল অ্যামাইডারন দিয়ে, এবং ডিসনিয়া যেহেতু আছে ডায়াবেটিক্স দিতে হবে। এবং ডেফিনিট ট্রিটমেন্ট ইন সিভিয়ার সিমটোমেটিক অ্যান্ড কমপ্লিকেটেড পেশেন্ট। এখানে এটিএল ফিব্রিলেশন আছে, এটাই কমপ্লিকেশন, এত সিভিয়ার এবং সিমটোমেটিক থাকবে। এক্ষেত্রে ভালভ মরফোলজি দেখা হয়। ভালভ মরফোলজি যদি সুইটেবল থাকে, তার মানে যদি সেটা প্লেয়েবল থাকে, থিকেনিং থাকে, এবং মানে লেস ক্যালসিয়াম এবং সাবভালভুলার চেঞ্জ থাকে, এটা স্কোরস আছে, উইলকিন্স স্কোর, এটা যদি 8 এর নিচে থাকে তাহলে এটা পিটিএমসি বেলুন দিয়ে করা যায়। নিজের ভালভ রাইখেই একটা বেলুন দিয়ে ভালভটা মানে যে কমিশনাল ফিউশন গুলো থাকে সেই ফিউশন গুলোকে রিলিভ করাই দেওয়া যায়, এবং এই কমিশনার গুলো যদি রিলিভ করাই দেওয়া যায় তাহলে এটা ভালো ওপেন হয়ে যায়। আর যদি এখানে ক্যালসিফিকেশন বেশি থাকে এবং থিকেন থাকে, ডিসপ্লাস্টিক থাকে, যেটা রিপেয়ার করা পিটিএমসি দিয়ে সম্ভব না, সেই ক্ষেত্রে এটা ওপেন করে রিপেয়ার করা যায়। এবং যদি একদম ভালভ নষ্ট হয়ে যায়,
গ্রস ডিসঅর্গানাইজ থাকে সেই ক্ষেত্রে ভালভটা রিপ্লেস করা যায়, অথবা একই সাথে যদি মাইট্রাল রিগারজিটেশন থাকে সেই ক্ষেত্রে ভালভটা রিপেয়ার না করে রিপ্লেস করা যাবে। তাহলে মেডিকেল ম্যানেজমেন্ট, ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট এন্ড সার্জারি। ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট মানে বেলুন দিয়ে এটাকে ডাইলেট করা। যদি মেডিকেল ইন্টারভেনশনাল সার্জারি বলি তাহলে এইভাবে মানে পেশেন্টকে ই করা যায়, এবং আরো দু একটা কমপ্লিকেশন থাকে, মাঝে মাঝে জিজ্ঞাসা করে হেমোপটাইসিস হলে কি করবা, একদম আপরাইট পজিশন করে অক্সিজেন মানে দিয়ে এবং এগ্রেসিভ ডায়ুরেসিস এবং সিডেশন করে তাকে ম্যানেজ করা যায়। এবং এই যেটা বেলুন দিয়ে বলছিলাম ইন্টারভেনশন, এই ছবিগুলো আছে এখানে দেওয়া, এইভাবে এটা করা হয়। A 45 years aged female person with mid diastolic, sorry আমি দেখতে পাচ্ছি না, একটু চেঞ্জ করে নিই, mid diastolic localized murmur in mitral area. Again, mid diastolic localized murmur mitral area মানে mitral stenosis. What is your diagnosis? Number 1, mitral stenosis. Mention the findings of precordial examination of this patient. প্রিকর্ডিয়াল এক্সামিনেশনে কি কি ফাইন্ডিংস আমি পেতে পারি? ইনস্পেকশন যদি আমরা বলি তাহলে ইনস্পেকশনে এটা আনরিমার্কেবল। পালপেশনে আমরা অ্যাপেক্স বিট যদি পালপেট করি তাহলে ট্যাপিং পাওয়া যাবে, থ্রিল মানে ডায়াস্টোলিক থ্রিলও পাওয়া যেতে পারে। রাইট ভেন্ট্রিকুলার হিপ যদি পালমোনারি হাইপারটেনশন থাকে পালপেবল P2 যদি পালমোনারি হাইপারটেনশন থাকে, আদারওয়াইজ পালমোনারি হাইপারটেনশন না থাকলে রাইট ভেন্ট্রিকুলার লিফট এবং palpable P2 পাওয়া সম্ভব না। নেক্সট অসকালটেশনে ফার্স্ট হার্ট সাউন্ড লাউড, সেকেন্ড হার্ট সাউন্ড নর্মাল in normal cases, but if there is hypertension pulmonary there will be loud second heart sound. এবং ওপেনিং স্ন্যাপ পাওয়া যাবে আফটার দি ভালভ ক্লোজার, এবং লো পিচড ডায়াস্টোলিক মারমার ইন দি রাফিক্স এবং প্রিসিস্টোলিক অ্যাকসেন্চুয়েশন ইন কেস অফ সাইনাস রিদম। যদি এট্রিয়াল ফিব্রিলেশন থাকে তাহলে এই প্রিসিস্টোলিক অ্যাকসেন্চুয়েশন থাকবে না, তার মানে হলো সিস্টোলের আগে আগে যে এট্রিয়াল কি তৈরি হয় সেটার জন্য একটা সাউন্ড হবে, সেটা পাওয়া যাবে সাইনাস রিদমে থাকে, কিন্তু এট্রিয়াল ফিব্রিলেশনে যে ক্ষেত্রে এট্রিয়া কন্ট্রাকশন হয় না সেক্ষেত্রে পাওয়া যাবে না। এবং টিআর এবং পিআর পাওয়া যেতে পারে। কমপ্লিকেশন কি হতে পারে? মোস্ট কমন কমপ্লিকেশন এট্রিয়াল ফিব্রিলেশন, এর আগে আমরা একটা দেখছি। এট্রিয়াল ফিব্রিলেশন মানে সিস্টেমিক এম্বোলিজম, পালমোনারি হাইপারটেনশন, রাইট হার্ট ফেইলিউর এবং রেয়ারলি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এটা বইতে আছে যে রেয়ারলি বলতে পারবেন, তবে মানে পালমোনারি হাইপারটেনশন এবং মানে তার আগেও এট্রিয়াল ফিব্রিলেশন, সিস্টেমিক এম্বোলিজম দুইটা খুব ক্লোজলি রিলেটেড। এটা আমরা ফাইন্ডিংস বলছিলাম যে লাউড ফার্স্ট হার্ট সাউন্ড, এরপরে হলো সেকেন্ড হার্ট সাউন্ড হলো দুইটা এখানে থাকবে, নর্মাল উইদাউট পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশন লাউড হবে। এরপর একটা ওপেনিং স্ন্যাপ সেকেন্ড হার্ট সাউন্ডের পরপরই, এরপরে একটা মিড ডায়াস্টোলিক রাম্বলিং মারমার উইথ প্রিসিস্টোলিক অ্যাকসেন্চুয়েশন ইন সাইনাস রিদম। A patient of 25 years old male presented with exertional breathlessness and hemoptysis, irregular pulse with past history of polyarthritis in childhood. তার মানে স্যার আমাকে একটা রিউমেটিক ফিভারের হিস্ট্রি সাজেস্ট করতে চায়, যেমন পলিআর্থ্রাইটিস ইন চাইল্ডহুড, রিউমেটিক ফিভার, তারপরে বলছে ইরেগুলার পালস মানে এট্রিয়াল ফিব্রিলেশন আমাকে ইনভাইট করছে। এরপরে বলছেন যে হেমোপটাইসিস এন্ড ব্রেথলেসনেস মানে তার পালমোনারি ইডিমা ডেভেলপ করার পরে হেমোপটাইসিস হয়েছে। অতএব ডায়াগনোসিস কি? স্যার নিজেই বলছেন, আমার তো আর বলার দরকার নাই। মানে mitral stenosis due to rheumatic fever with atrial fibrillation complicated by hemoptysis and pulmonary edema. তো নেক্সট স্যার কোশ্চেন করছে, হোয়াট আর দি অসকালটেটিভ ফাইন্ডিংস অফ দিস প্রিকার্ডিয়াম। আগের বারে বলছি ফার্স্ট হার্ট সাউন্ড লাউড এন্ড ভেরিয়েবল, যদি এট্রিয়াল ফিব্রিলেশন আছে আমার এখানে অতএব এটা ভেরিয়েবল হবে, ফার্স্ট হার্ট সাউন্ড সবসময় লাউড থাকবে না। সেকেন্ড হার্ট সাউন্ড নর্মাল থাকবে যেহেতু হাইপারটেনশনের
পালমোনারি এভিডেন্স নাই, বাট ভেরিয়েবল। ওপেনিং স্নাপ থাকবে, লো পিচ ডায়াস্টলিক মারমার এট লাভ, কিন্তু এখানে আমরা বলি নাই উইথ প্রিসিস্টেরিক অ্যাকসেন্সুয়েশন, কারণ এই ক্ষেত্রে এটিএল ফিব্রিলেশন স্যার বলে দিয়েছেন, ইরেগুলার পালস। মানে ইনভেস্টিগেশন কি করবেন? এক্স-রে, ইসিজি, কালার ডপলার, তিনটা বললেই মোর দেন এনাফ। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন খুব রিয়ারলি দরকার। A 26 years old female presented to you with gradual developing of dyspnea with irregular pulse and fast heart sound, with low pitched, with loud fast heart sound with low pitched apical mid diastolic murmur. Our diagnosis almost complete, যে এটা আমার মানে কি হতে পারে, মাইট্রাল স্টেনোসিস হতে পারে। তার মানে সবই বলছে হোয়াট ইজ দি প্রবাবল ডায়াগনোসিস, and how will you investigate the findings? আগের বারে আমরা ইনভেস্টিগেট করছি। How will you treat this patient with reasons? তাহলে আমাদের এই 3 নম্বর কোশ্চেনটা আমরা অ্যান্সার করি, যে ট্রিটমেন্ট উইথ রিজনস, কারণ আগের দুইটা আমরা বলছি। মেডিকেল ম্যানেজমেন্ট উইথ মাইল্ড এন্ড মডারেট কেসেস, অ্যাভয়েড এক্সট্রেনিয়াস এক্সারসাইজ ইনসিগনিফিকেন্ট ড্যামেজ। যদি মাইট্রাল স্টেনোসিসটা খুব সিগনিফিকেন্ট থাকে, তার মানে মডারেট টু সিভিয়ার থাকে, তাহলে এক্সট্রেনিয়াস এক্সারসাইজ কেন নিষেধ করছে? কারণ হচ্ছে দুইটা, এক্সারসাইজ করলে টেকিকার্ডিয়া হবে, টেকিকার্ডিয়া হলে তার ডায়াস্টলিক ফিলিং কমবে লেফট ভেন্ট্রিকেলে, এট দি সেম টাইম টেকিকার্ডিয়া হলে তার যে হার্ট রেট বাড়বে, এবং এই হার্ট রেট বাড়ার জন্য তার ভিতর থেকে যে ফ্লো, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে ফ্লো বাড়বে, যত ফ্লো বাড়বে তার 4 গুণ হারে তার গ্রেডিয়েন্ট বাড়তে থাকবে। তো যদি 2 গুণ ফ্লো বাড়ে, তাহলে তার 4 গুণ, 2 ইন্টু 2 স্কোয়ার রুট 4 গুণ তার হলো প্রেসার বাড়বে এলেতে। এখন লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকেলের ভিতরে যে প্রেসার গ্রেডিয়েন্ট, এইটা যদি নর্মাল থাকে, ডায়াস্টলে 0, ডায়াস্টলে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকেল সমান, একই চেম্বার থাকে, এবং যদি এখানে স্টেনোসিস থাকে, তাহলে এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয় ডায়াস্টলে। সেই গ্রেডিয়েন্টটা যদি এটা সিভিয়ার হয়, যদি আমরা 1.5 এর নিচে ধরি বা 1 এর নিচে যদি ধরি, তাহলে এই গ্রেডিয়েন্টটা হয় 20 মিলিমিটার অফ মার্কারির মতো। তার মানে হচ্ছে লেফট এট্রিয়ামে সাধারণত প্রেসার 4 থেকে 8 থাকে, লেফট ভেন্ট্রিকেলে 8 থেকে মানে 10 বা এট বিস্ট 12 থাকতে পারে। গ্রেডিয়েন্ট যদি 20 এর মতো থাকে, তাহলে 28 মানে অ্যাটলিস্ট 8 যদি এন্ডায়াস্টলিক প্রেসার থাকে, তাহলে গ্রেডিয়েন্ট 8 হলে 28 প্রেসার লাগবে হলো লেফট এট্রিয়ামে। এই লেফট এট্রিয়ামের প্রেসার 28, নরমালি এখানে থাকে প্রেসার 0 থেকে মানে 4 এর মতো, অথবা 4 থেকে 8 এর মতো। এখানে যে এই একুট টেকিকার্ডিয়া যে প্রেসার বাড়লো, এটার জন্য একুটলি তার লেফট মানে পালমোনারি লেফট এট্রিয়াম প্রেসার বাড়বে, সেই প্রেসারটা রিফ্লেক্ট করবে পালমোনারি ভেইনে, যার জন্য পালমোনারি ইডিমা ডেভেলপ করবে। তো দুইটা কারণে, একটা হলো ফ্লো বাড়ার জন্য তার দ্বিগুণ পরিমাণে তার গ্রেডিয়েন্ট বাড়ে, এবং এট দি সেম টাইম ডায়াস্টলিক ফিলিংও কমে। এই জন্য তাদেরকে এক্সারসাইজ অথবা কোনো ধরনের টেকিকার্ডিয়া, এক্সর্শন, অথবা ওই যে এটিএল ফিব্রিলেশন, এই সমস্ত মানে প্রভোগ করতে না করা হয়। নেক্সট হলো সেকেন্ডারি মানে প্রোফাইলেক্সিস উইথ পেনিসিলিন। এটা দেব টু প্রিভেন্ট রিকারেন্ট রিউমেটিক ফিভার। আর এটিএল ফিব্রিলেশন যদি থাকে, প্রিভেনশন অফ থ্রোম্বোএম্বোলিজম। কারণ এটিএল ফিব্রিলেশন যদি থাকে, তাহলে সেটা হবে এটিএম এ কোনো ইফেক্টিভ কন্ট্রাকশন হবে না, এটিএম একটা মানে সাইট হবে যেখানে ব্লাড কোয়াগুলেশন হতে পারবে। কারণ হলো ভার্কোস্টাইড অনুসারে যদি কোনো জায়গায় স্টেসিস হয় এবং সেখানে যদি হাইপার ভিসকোসিটি থাকে এবং এন্ডোথেলিয়াল ইনজুরি যদি থাকে, তাহলে সেখানে ব্লাড ক্লট হবে, এবং সেই যদি কন্ট্রাকশন নাই, অতএব এখানে স্টেসিস আছে, হাইপার কোয়াগুলেবল স্টেট যদি থাকে, এম্বোলিজম। এবং এটা যখন একটা কুইক একটা কিক দিয়ে এটা ছুঁড়ে বের হয়ে আসবে, এবং লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল, সেখান থেকে সিস্টেমিক সার্কুলেশনে সে ব্রেনে গেলে স্ট্রোক করবে, এবং পায়ে গেলে সে মানে আর্টারিয়াল অবস্ট্রাকশন তৈরি করবে, গ্যাংগ্রিন তৈরি হবে, একুট লিম্ফ ইসকেমিয়ার মতো হয়ে যাবে। এবং ইনফাস্ট ভেন্ট্রিকুলার রেট মানে এটিএল ফিব্রিলেশন যদি হয়, রেট কন্ট্রোল করতে হবে আইদার বিটা ব্লকার, ডিওক্সিন, টু রিডিউস দি রিডাকশন অফ ফিলিং অ্যান্ড প্রেসার গ্রেডিয়েন্ট। এইটা যাতে না কমতে পারে ডায়াস্টলিক ফিলিং
এবং প্রেশিং গ্রেডিয়েন্ট যাতে না বাড়তে পারে সেইটার জন্য এই রেটটারে কমাই রাখা হয়। রিদম কন্ট্রোল অ্যামোডারন দিয়ে কেন করি আমরা? ফর বেটার কোয়ালিটি অফ লাইফ। ডিসনিয়ার জন্য আমরা ডায়ুরেটিক্স ইউজ করি। এই হলো সাধারণ স্যার, এটা খুব ট্যালেন্ট কোশ্চেন করছে, খুব মানে ওয়াইজ কোশ্চেন। এতটা ওয়াইজ কোশ্চেন বোঝা মানে খুবই কঠিন, এবং এই একটা প্রশ্নের অ্যান্সার যদি কেউ ভালোভাবে দিতে পারে, আমি মনে করি তারে আর কোনো কোশ্চেন না ধরে ভাইবা বোর্ড থেকে বের করে দেওয়া উচিত, যে রে বাপরে তুই যা, আর তোমার কোনো কোশ্চেন অ্যান্সার করতে হবে না। নেক্সট ট্রিটমেন্ট হলো ডেফিনিট ট্রিটমেন্ট। কারণ আমরা যেগুলো করলাম সেগুলোতে ওরা তারকে হলো অ্যাসিস্ট করার জন্য কনকমিটেন্ট কন্ডিশন গুলা, কিন্তু তার যে মেকানিক্যাল অবস্ট্রাকশন মাইট্রাল স্টোনোসিস সেটা রয়ে গেছে, সেটা একটা বেলুন দিয়ে করতে পারি ইন্টারভেনশন যদি ভালভ মরফোলজি সুইটেবল হয়, আর ভালভ মরফোলজি সুইটেবল না হলে এবং এর সাথে যদি কনকমিটেন্টলি মাইট্রাল রিগার্জিটেশন থাকে তো ভালভ রিপ্লেসমেন্ট করতে পারি। তাই আগের মানে বর্ণনা করছি চিকিৎসা, এবার বর্ণনা করলাম মানে চিকিৎসা উইথ রিজন। A 15 years old school boy was admitted to the hospital with fever, painful swelling of the multiple joints, chest pain and breathlessness. Pericardial auscultation reveals pansystolic murmur and pericardial rub. What is the possible diagnosis? Write down 4 important investigation, 4 important treatment outline. এখানে বলা হয়েছে 15 years old fever, painful swelling of multiple joints and chest pain and breathlessness. দেখো সিনারিওটা জ্বর আছে, পেইনফুল জয়েন্টস হলে মানে একুট রিউমেটিক ফিভার ডায়াগনোসিস, তার সাথে চেস্ট পেইন এন্ড ব্রেথলেসনেস, তার মানে মায়োকার্ডিটিস তার ডেভেলপ করা আছে, এন্ড প্রিকার্ডিয়াল অসকাল্টেশন রিভেলস প্যানসিস্টোলিক মারমার, তার মানে এন্ডোকার্ডিয়াম ইনভলভমেন্ট আছে, মাইট্রাল রিগার্জিটেশন এন্ড পেরিকার্ডিয়াল রাব মানে পেরিকার্ডিটিস। তাহলে দেখো স্যারের বর্ণনার মধ্যে স্যার কত টেকনিক্যালি এবং ট্যাক্টিক্যালি কোশ্চেনটা বলতে তোমাকে, তার মধ্যে সে এন্ডোকার্ডাইটিস মায়োকার্ডিয়াল মানে মাইট্রাল রিগার্জিটেশন আছে, মায়োকার্ডিয়াস দিয়ে চেস্ট পেইন ব্রেথলেসনেস আছে, এবং পেরিকার্ডিয়াল রাব দিয়ে সে পেরিকার্ডাইটিস বলতেছে। তার মানে হলো প্যানকার্ডাইটিস ডেভেলপ করছে ডিউরিং দি কোর্স অফ একুট রিউমেটিক ফিভার, রিউমেটিক ফিভার উইথ কার্ডাইটিস। তো মানে তারপরে স্যারের কোশ্চেন ছিল হোয়াট ইজ দি পসিবল ডায়াগনোসিস? এটা মাইট্রাল রিগার্জিটেশন ডিউ টু একুট মাইট্রাল rheumatic fever, sorry. এটা mitral regurgitation due to acute rheumatic fever with pancarditis, যেমন মারমার আছে সেটা এন্ডোকার্ডাইটিস, চেস্ট পেইন ব্রেথলেস আছে সেটা মায়োকার্ডিটিস, এবং পেরিকার্ডিয়াল রাব আছে পেরিকার্ডাইটিস। এই তিনটা দিয়ে স্যার বলে দিয়েছেন। নেক্সট হলো পসিবল 4 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের ভিতরে 1 নম্বরের কালার ডপলার ইকো, এক্স-রে, ইসিজি এবং সিবিসি, এএসও টাইটার, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এইগুলো করলেই আমরা তার ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারবো। রাইট ডাউন 4 ট্রিটমেন্ট আউটলাইন। ট্রিটমেন্ট আউটলাইনের মধ্যে হলো মানে স্টেপ অন প্রাইমারি প্রিভেনশন, মানে যে কোনো জায়গায় শর্ট থ্রোট বা যেটাই থাকুক এটা প্রাইমারি প্রিভেনশন করার জন্য একটা মানে বেনজাথিন পেনিসিলিন ইনজেকশন নিলে হয়, অথবা 10 দিনের জন্য পেনিসিলিন ইনজেকশন 4 আওয়ারলি যদি 10 দিন নেয় যথেষ্ট। নইলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ট্রিটমেন্ট, অ্যাসপিরিন এবং স্টেরয়েড। 3 সাপোর্টিভ ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, যেমন পেরিকার্ডাইটিস, প্যানকার্ডাইটিস এটার, আর এবং সেকেন্ডারি প্রোফাইল্যাক্সিস বা প্রিভেনশন অফ রিকারেন্ট অ্যাটাকস। আমরা এর আগের বারে যেমন আমরা বলছি যে সেকেন্ডারি প্রিভেনশন করবো আমরা পেনিসিলিন দিয়ে টু প্রিভেন্ট দি রিকারেন্ট অ্যাটাকস। এটা হলো ম্যানেজমেন্ট আউটলাইনস। 69. A 13-year-old girl presented with migratory polyarthritis. তার মানে সে রিউমেটিক ফিভারের দিকে যাবে for 2 weeks. Her pulse is 120 beat মানে auscultation reveals soft fast heart sound, mitral regurgitation with pansystolic murmur at rates. তাহলে হলো এটাও mitral regurgitation স্যার তৈরি করছেন। And what is your most likely diagnosis? Acute rheumatic fever with mitral regurgitation. What are the clinical manifestation you will look for in favor of your diagnosis?
আমি পালস দেখব, ক্যারোটিড যেটা মানে আর্টারি ইন সিভিয়ার মাইট্রাল রিগার্জিটেশন এটা শার্প হয়, ইনস্পেকশনে পেশেন্ট ডিসনিক থাকতে পারে যদি একুট হয়। পালপেশনে হলে অ্যাপেক্স মে নট শিফট ইন 2 weeks, 2 সপ্তাহের জন্য, বাট ইট মে শিফট ইন মোর দ্যান 4 to 6 weeks. So apex beat may be in the same position, but apex beat may be displaced in left and brisk when if it is long times. Apical 3 and palpable P2 for pulmonary hypertension. Auscultation এখানে তো আমরা ফার্স্ট হার্ট সাউন্ড স্যার বলে দিয়েছেন, সফট এটা আর আমরা বলবো না। সেকেন্ড হার্ট সাউন্ড নর্মাল, দেয়ার মে বি এপিক্যাল থার্ড হার্ট সাউন্ড। Holosystolic মানে high pitched murmur that may radiate to axilla, এবং sign of pulmonary congestion, pulmonary hypertension may be present. And treatment according to step 1, 2, 3, 4 and 5. Primary prevention, last secondary prevention, next will treatment with supporting treatment, treatment of complications. এটা হলো যে পেনসিস্টোলিক মারমার যেটা থাকে, ফার্স্ট হার্ট সাউন্ড সফট, সেকেন্ড হার্ট সাউন্ড নর্মাল, দ্যাট ইজ পেনসিস্টোলিক মারমার। কারণ পেনসিস্টোলিক মারমার যখনই আইসো ভলিউমিক কন্ট্রাকশন শুরু হয় at the end of the first heart sound, তখন এখান থেকে গ্রেডিয়েন্ট লেফট ভেন্ট্রিকল এবং লেফট এট্রিয়ামের ভিতরে গ্রেডিয়েন্টের ডিফারেন্স থাকে। লেফট ভেন্ট্রিকলের প্রেসার খুব বেশি থাকে, লেফট এট্রিয়াম প্রেসার কম থাকে, এবং ভালভটা থাকে ইনকম্পিটেন্ট, যার জন্য এখান থেকে জাস্ট এখান থেকে ব্লাড ফ্লো করা শুরু করে লেফট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়ামে। এইটা যে ফ্লো করা শুরু করে এটা ফার্স্ট হার্ট সাউন্ড ক্লোজ হওয়ার পরপরই ফ্লো করা শুরু করে, এবং এই ক্ষেত্রে সেক্ষেত্রে একটা সিস্টোলিক মারমার শুরু হয়ে যায়, এটাকে পেনসিস্টোলিক মারমার বলে। ম্যানেজমেন্ট অফ মাইট্রাল রিগার্জিটেশন যদি আলাদাভাবে স্যাররা জিজ্ঞাসা করে, তাহলে মানে MR of mild to moderate severity can be treated medically. Hypertension can be treated with vasodilators, AC inhibitor. Severe chronic MR with symptoms of platelet dysfunction, both should receive the standard treatment with AC inhibitor and beta blocker. Rheumatic fever prophylaxis with chronic MR, and atrial fibrillation, if it is present, then anticoagulant with warfarin, rate control with beta blocker, calcium channel blocker, and digoxin or in combination. And heart failure can be treated as with diuretics. Surgical management before the LV function deteriorates. তখনই করতে হবে যখন LV function deteriorate করে না যাইতেছে তখন, এবং কখন করব যখন মেডিকেল ম্যানেজমেন্ট ফেল করতেছে এবং প্রোগ্রেসিভলি হার্টটা বড় হয়ে যেতেছে, সেরকম অবস্থায় তার মানে মেডিকেল ম্যানেজমেন্ট থেকে সার্জিক্যাল অথবা ডেফিনিট ম্যানেজমেন্টে যেতে হবে। A 15 years old boy presented with polyarthritis. What the diagnostic criteria look for to a diagnosis of rheumatic fever? আমরা জানেন মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া, প্লাস সাপোর্টিং এভিডেন্স অফ প্রিভিয়াস স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, এইরকম যদি থাকে তাহলে সেটা ডায়াগনোসিস হবে। গিভ অ্যান আউটলাইন অফ ম্যানেজমেন্ট অফ রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভারের ম্যানেজমেন্টের আউটলাইন আমরা আগেই দিচ্ছি, এখন আমরা ক্রাইটেরিয়া গুলো দেখতে পারি, যেমন ম্যানিফেস্টেশন, কার্ডাইটিস, পলিআর্থ্রাইটিস, কোরিয়া, ইরেথেমা মার্জিটাম, সাবকিউটেনিয়াস নোডুল। এটা হলো আমার মেজর ক্রাইটেরিয়া। মাইনর ক্রাইটেরিয়ার ভিতরে ক্লিনিক্যাল আছে প্রিভিয়াস রিউমেটিক ফিভার or rheumatic heart disease, arthralgia fever, আর laboratory finding এর মধ্যে যে acute phase reactants, erythrocyte sedimentation rate ESR, C-reactive protein, leukocytosis এবং prolonged peer interval, এবং previous evidence of streptococcal infection একটা থাকবে, increased titer, ASO titer, other positive throat culture। এখন কিভাবে করতে পারি? যদি দুইটা মেজর ক্রাইটেরিয়া থাকে তাহলে আমার ডায়াগনোসিস হবে, এর সাথে যদি একটা প্রিভিয়াস সাপোর্টিং স্ট্যাটাস থাকে যে স্ট্রেপ্টোকক্কাল এভিডেন্স, অথবা একটা মেজর দুইটা মাইনর ক্রাইটেরিয়া, মানে হাই প্রবাবিলিটি অ্যাকুট রিউমেটিক ফিভার ইফ সাপোর্টেড বাই দি এভিডেন্স অফ গ্রুপ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। দুই ক্ষেত্রেই গ্রুপ এ প্রিভিয়াস স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের এভিডেন্স লাগবে,
এবং একটা যদি দুইটা মেজর ক্রাইটেরিয়া হয় তাহলে হবে, অথবা একটা মেজর এবং দুইটা মাইনর ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে চলবে। এটা হলে রিউমেটিক ফিভারের রিভাইজড জোনস ক্রাইটেরিয়ার ফুলফিল হয়ে যাবে। A 14 years old girl presented with fever, migratory polyarthritis with preceding history of sore throat, মানে রিউমেটিক ফিভার তৈরি করে দিয়েছে। হার পালস ইজ 100, ESR is 100 per hour, ফার্স্ট আওয়ার, ইউএসও টাইটার 600। তার মানে মাইনর দুইটা ক্রাইটেরিয়া বাড়াই দিয়েছে। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? তা আমার ডায়াগনোসিস রিউমেটিক ফিভার। কারণ হতেছে মাইনর ক্রাইটেরিয়া আমার এখানে দেওয়া আছে, প্লাস পিপিবিএস সাপোর্টিং এভিডেন্স অফ শর্ট থ্রোট এটা আছে, মেজর ক্রাইটেরিয়া একটা আছে, পলিআর্থ্রাইটিস আছে। একটা মেজর ক্রাইটেরিয়া আছে প্লাস আমার এভিডেন্স অনুসারে মাইনর ক্রাইটেরিয়া আছে এখানে দুইটা, এবং পিবিএস হিস্ট্রি অফ প্রিভিয়াস স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন আছে। এই যে দেখেন আমাদের যে একটা মেজর ক্রাইটেরিয়া এবং দুইটা মাইনর ক্রাইটেরিয়া হইলেই হবে। এখানে মেজর ক্রাইটেরিয়া হলো মাইগ্রেটরি আর্থ্রাইটিস এবং মাইনর ক্রাইটেরিয়া ইএসআর এবং এএসও টাইটার আছে, এবং সাপোর্টিং এভিডেন্স আছে শর্ট থ্রোট। অর্থাৎ একদম রিউমেটিক ফিভার কনফার্ম ডায়াগনোসিস। তারপর বলছে যে রাইট ডাউন দি বেসিস অফ ইউর ডায়াগনোসিস। মেজর হলো মানে পলিআর্থ্রাইটিস, মাইনর ফিভার, এবং এখানে হাই ইএসআর এএসও টাইটার, এবং সাপোর্টিং এভিডেন্স আছে, প্রিভিয়াস হিস্ট্রি অফ শর্ট থ্রোট আছে। অতএব আমার ডায়াগনোসিস হলো আউটলাইন দি ম্যানেজমেন্ট। আমরা ম্যানেজমেন্ট নিয়ে আগে আলাপ করছি, এই জন্য আর বলতে চাচ্ছি না। প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, ট্রিটমেন্ট, সাপোর্টিং ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস। খুব একটা ভালো কোশ্চেন। দেখি কোশ্চেনটা সলভ করে শেষ করা যায় কিনা। A young female is hospitalized with a history of recurrent attacks of palpitation. Sorry. A history of palpitation and shortness of breath for 4 to 5 years. That means chronic. CBS examination reveals raised GBP, tapping apex beat. Tapping apex beat, our mitral stenosis, and irregular pulse, atrial fibrillation. What physical signs shall tell to a diagnosis of mitral stenosis with atrial fibrillation in this patient? তো স্যার তো বলেই দিয়েছেন আমাকে যে ট্যাপিং অ্যাপিক্স বিট আছে, ইরেগুলার পালস আছে, সেটা ক্ষেত্রে ইন ক্রনিক মানে রিউমেটিক এমএস। ও আচ্ছা, এটা তাহলে কি মানে হোয়াট ফিজিক্যাল সাইন শ্যাল লিড টু এ ডায়াগনোসিস অফ মাইট্রাল স্টেনোসিস? তাহলে এটা কি কি ফিজিক্যাল সাইন? মাইট্রাল ফেসিস থাকতে পারে। মাইট্রাল ফেসিস হলো পিঙ্কিশ কালারেশন অফ দি চিকস। কেন হয়? এটা সিভিয়ার মাইট্রাল স্টেনোসিসে লো কার্ডিয়াক আউটপুট এবং সিস্টেমিক ভ্যাসোকনস্ট্রিকশন থাকে, সেজন্য এটা মাইট্রাল ফেসিস হয়। পালস রেটটা এটা ভেরিয়েবল থাকবে, যেহেতু আমাদের ইরেগুলার আছে রিদম, এবং রেটটা ভেরিয়েবল হতে পারে, আইদার টেক ফার্স্ট ভেন্ট্রিকুলার অথবা স্লো ভেন্ট্রিকুলার রেট হতে পারে। ভলিউম লো ইন রিডিউসড লো কার্ডিয়াক আউটপুটে। তাহলে পালসে শুধুমাত্র রেটই না, পালসের রিদমেও চেঞ্জ থাকতেছে, ভলিউমেও চেঞ্জ থাকতেছে। তো ইন atrial fibrillation, pulse will vary in rate, rhythm and volume. JVP in AF, there is only one crest and prominent V wave অথবা CV wave. The physical sign of mitral stenosis often found before the symptom develops, and palpation, cardiac apex, tapping, স্যার যেটা বলে দিয়েছেন এখানে, এবং থ্রিল, ডায়াগনস্টিক ডায়াস্টোলিক থ্রিল পাওয়া যাবে at the apex, রাইট ভেন্ট্রিকুলার লিফট পাওয়া যাবে যদি হাইপারটেনশন থাকে, পালপেবল P2. অসকালটেশনে ফার্স্ট হার্ট সাউন্ড লাউড এন্ড ভেরিয়েবল, যেহেতু আমার atrial fibrillation আছে। সেকেন্ড হার্ট সাউন্ড নর্মাল, মানে ভেরিয়েবল, and it is loud in case of pulmonary hypertension. There is opening sub and more low pitched diastolic rumble at the apex, but no systolic accentuation, as because there is a atrial fibrillation. So this is the many signs that may lead to the diagnosis of the mitral stenosis.
A 26 years old lady presented to with gradual development of dyspnea with irregular pulse and the loud fast heart sound with diastolic rumble. What is your diagnosis? Mitral stenosis, atrial fibrillation. তোমরা বুঝতেই পারছো, how will you manage this patient? একইভাবে medical management, intervention and surgery যেগুলো আমরা আগের বারে আলাপ করছি সেটা অ্যাভয়েডেন্স অফ এক্সারসাইজ, সেকেন্ডারি প্রোফাইল্যাক্সিস উইথ পেনিসিলিন, প্রিভেনশন অফ থ্রোম্বোএম্বোলিজম উইথ অ্যান্টিকোয়াগুলেন্ট, যেহেতু এট্রিয়াল ফিব্রিলেশন আছে, রেট কন্ট্রোল উইথ বিটা ব্লকার ডিগক্সিন, rhythm control with amiodarone, and dyspnea for diuretics therapy, and definite therapy either PTMC or CMC or valve replacement depending upon the condition of the valve itself. A 23 years old girl is admitted with the complaints of exhaustional dyspnea for a long time and who has got worsened lately. What the physical sign shall give a diagnosis of aortic regurgitation in these cases? What investigation will you do to confirm the diagnosis? এটা সহজভাবে বলি, ডায়াগনোসিস কনফার্ম করার জন্য একটাই ইনভেস্টিগেশন, ইকোকার্ডিওগ্রাম বাই কালার ডপলার। কিন্তু প্রথম কোশ্চেনটার অ্যান্সারটা অত সহজ না, যে ডায়াগনোসিস কি করে মানে তুমি করবা, যে এটা হোয়াট ফিজিক্যাল সাইন শ্যাল গিভ এ ডায়াগনোসিস। ইন্সপেকশনে ভিজিবল এপিক্যাল ইম্পালস, এটা সাধারণত হোল বডিটা একটা মানে শেক করে, ভাইব্রেট করে, এই জন্য ভিজিবল এপিক্যাল ইম্পালস থাকে। অ্যাপেক্স বিট ইউজুয়ালি ডিসপ্লেস থাকে টু দি লেফট, এটা ফোর্সফুল এন্ড ইল সাস্টেন, থ্রিল ইজ রেয়ার। অসকালটেশনে ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড নর্মাল, দ্যাট ইজ হোলো ডায়াস্টোলিক, দ্যাট ইজ ডিক্রিসেন্ট অফ মারমার, মানে ডিক্রিসেন্ট মানে প্রথম দিকে খুব বেশি, তারপরে আস্তে আস্তে করে কম। Is best heart and the left sternal border during expiration hold in respiration hold in expiration with the patient leaning forwards, সামনের দিকে ঝুঁকাইয়া শ্বাস ছায়া ধরে আটকায় রাখলে এই অবস্থায় আর্লি ডায়াস্টোলিক মানটা ভালো বোঝা যায়। পরীক্ষার সময় স্যাররা ম্যানিউভার করতে দেয় এবং ম্যানিউভার করে তোমাকে বুঝতে দিতে হয় এবং একই সাথে তোমার হাতটা ক্যারোটিডে থাকে কিনা সেই যে বোঝার জন্য, যে ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ড তুমি বুঝো কিনা এবং একই সাথে তুমি টাইমিং করতে পারো কিনা ডায়াস্টোলিক মারমারের জন্য। এবং একই সাথে এটা যেহেতু ভলিউম বেশি থাকে, একটা সিস্টোলিক মারমারও থাকতে পারে। অস্টিন মিলিন মারমার পাওয়া, ডায়াস্টোলিক মারমার পাওয়া যেতে পারে। এক্ষেত্রে আর্লি ডায়াস্টোলিকের পরে এটা লেট ডায়াস্টোলিক মারমার, মিড ডায়াস্টোলিক মারমার পাতে পারে, যেটা ফাংশনাল এম এর মধ্যে ওই যে রিগার্জিটেশন যে ব্লাডটা আসে মানে ইসের থেকে লেফট মানে ওই আউটার থেকে, ও আইসা যে সোজা ইসের উপরে মাইট্রাল ভালভের উপরে চাপ দেয় ডায়াস্টোলে। ডায়াস্টোলে যেখানে মাইট্রাল ভালভটা ওপেন হইতেছে সেখানে ডায়াস্টোলে ব্লাড রেট্রোগ্রেড ফ্লি হয়ে ওইখানে চাপ দিতেছে, যার জন্য একটা ফাংশনাল মাইট্রাল রিগার্জিটেশন তৈরি করে। তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশন পাইলে খুব কনফিউশন অ্যারাইজ করবে, যে এটা আর্লি ডায়াস্টোলিক মারমার, মিড ডায়াস্টোলিক মারমার এবং একটা সিস্টোলিক মারমার আছে, তাহলে মনে হইতে পারে এটা মাইট্রাল সরি অ্যাওর্টিক স্টেনোসিসও আছে, অ্যাওর্টিক রিগার্জিটেশনও আছে। সেটা বোঝার জন্য আমাদের সেকেন্ড হার্ট সাউন্ডের সফটনেস নিয়ে চিন্তা করতে হবে। সেকেন্ড হার্ট ফার্স্ট হার্ট সাউন্ড নরমাল থাকলে এটা অ্যাওর্টিক রিগার্জিটেশন বই কিছু না, এবং ক্রিপিটেশন লাং বেজে পাওয়া যেতে পারে। এই সাইনের ভিতরে পালসের যে সাইনটা, এইটা পালসের সাইনটা পরীক্ষার সময় স্যারেরা ধরে হাই ভলিউম কোলাপসিং সাইন, লো ডায়াস্টোলিক এন্ড ইনক্রিজড পালস প্রেসার, বাউন্ডিং পেরিফেরাল পালস, ক্যাপিলারি পালসেশন পাওয়া যায়, কুইকেন সাইন এবং মানে ফিমোরাল ব্রুই, পিস্টল শুট মারমার পাওয়া যায়, ডিজোরেস সাইন্স এবং হেড নোডিং উইথ পালস যেমন ডিমোসেট সাইন্স পাওয়া যায়। এই পালস গুলো খুব পেরিফেরাল সাইন হিসেবে খুব ভালোভাবে রপ্ত করে রাখতে হবে, দেখে যেন চিনতে পারেন। অ্যাওর্টিক রিগার্জিটেশন ডায়াগনস্টিক করা খুব সহজ, মানে যখনই আপনি পেরিফেরাল আর্টারিতে হাত দিবেন হাই ভলিউম বাউন্ডিং পালস পাওয়া যাবে, স্টেথোস্কোপে ওখানেই দেখবেন হার্ট সাউন্ড পাওয়া যায়। এবং ব্লাড প্রেশার যদি মাপেন দেখবেন ডায়াস্টোলিক প্রায় জিরোর কাছাকাছি চলে আসছে। এরকম একটা কন্ডিশনে পেশেন্টের মানে ই থাকবে, হাইপার ভলিউমিক স্ট্যাটাসের মতো থাকবে, তার মানে হাইপার ডাইনামিক স্টেটের মতো থাকবে, পালসেটাইল থাকবে অ্যাপেক্স বিট গুলো,
মুভমেন্ট করতে থাকবে। এরকম অবস্থায় থাকলে এটা অ্যাওর্টিক রিগার্জিটেশন হিসেবে ধরে নিতে পারবে। এটা ওই যে ডিক্রিসেন্টো ক্রিসেন্টো মারমার প্রথম দিক থেকে যেটা আসে, এবং এটা এই যে ডিক্রিসেন্টো মারমার, এটা প্রথম দিকে বেশি, তারপর আস্তে আস্তে করে কম। এটা হলো ক্রিসেন্টো ডিক্রিসেন্টো মারমার। আর যেটা ডায়মন্ড শেপে দেখেন, এটা হলো ক্রিসেন্টো ডিক্রিসেন্টো মারমার, আর হলো ক্রিসেন্টো ডিক্রিসেন্টো। একদিক থেকে বাড়বে, ডিক্রিসেন্টো আগে, তারপরে ক্রিসেন্টো আস্তে আস্তে করে কমে যাবে। এ পর্যন্ত থাকুক আজকে। নেক্সট হলো, আরো বেশি কিছু নাই, একটা ক্লাস হয়তো লাগবে আমাদের। একটা ক্লাস নিলেই আমরা মানে শেষ করতে পারবো। নেক্সট ক্লাসটায় আমরা মনে হয় যে শেষ করে দিতে পারবো। নেক্সট যে কোশ্চেন গুলো স্যাররা করছেন সেগুলো হলো ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস নিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো করছেন, এবং হাইপারটেনশন নিয়ে। হাইপারটেনশন নিয়ে খুব ভালো ভালো স্যাররা কিছু কোশ্চেন করছে, যেগুলোর অ্যান্সার আপনাদের পরীক্ষার বোর্ডে একদম প্রম্পটলি বলতে হবে, এবং এইটার উপরে স্যারদের আসলে মন মেজাজ মর্জি নির্ভর করে। যে হাইপারটেনশনটা খুব কমন, প্রায় 20% রোগের হাইপারটেনশন আছে, প্রতি 5 জনে একজন হাইপারটেনশনের পেশেন্ট। কাজে এটা খুব কমন ভাবে স্যার জিজ্ঞাসা করে। নেক্সট ক্লাসে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ, আশা রাখি। আল্লাহ হাফেজ। আজকে রোববার তো, সোম মঙ্গলবার দিন আমরা নেক্সট ক্লাসটা নিয়ে নেব, এবং ওই ক্লাসের মধ্যে দিয়ে খুব সম্ভবত আমাদের ভাইবা সেশন শেষ হয়ে যেতে পারে। দেখি যদি আর নতুন কোনো কোশ্চেন আর না থাকে। প্রায় সমস্ত কোশ্চেনই এখন রেপিটেশন পাচ্ছি, এই জন্য 10টা একই রকম কোশ্চেন স্যাররা করছেন, ওটা একটার অ্যান্সার করছি, আর 10টা একই রকম বিদায় অ্যান্সার গুলো করে নেই। যে সমস্ত কোশ্চেন গুলো সামান্যতম ভেরিয়েশন আছে, যেমন ট্রিটমেন্ট, এটার সাথে স্যার জিজ্ঞাসা করতেছে রিজনস উইথ ট্রিটমেন্ট, আমরা রিজন সহ বর্ণনা করছি। এরকম ভাবে কোনো ভেরিয়েশন থাকলে সেটার অ্যান্সার করা হয়েছে, ভেরিয়েশন না থাকলে একই রকম একই কোশ্চেন করলে সেটা রিপিটেশন আমরা করি নাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।